আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আজকে মূলত আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্বের সপ্তম পর্বে রয়েছি। আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটি একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোন শহর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এইটাও একটু কমেন্টে জানাবেন। আমি নাহিদুল, সজীব এবং মাহাদি অনেককে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, এবং কে কোন জায়গা থেকে জয়েন দিয়েছেন আপনাদের কলেজের নামগুলো একটু কমেন্টে লিখে ফেলেন, এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং ভয়েস ক্লিয়ার কিনা এটা একটু ফিডব্যাক দিন কমেন্ট। সৌরভ পাল, সুরাইয়া খানম, ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল অলরেডি একটা ফিডব্যাক দিয়ে দিয়েছে, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, আদি রয়ও আছে, ওকে, গুড টু নো দ্যাট। রৌনক জাহান, ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল ইসলাম, ফেনী মহিপাল সরকারি কলেজ থেকে। সৌরভ পাল, কক্সবাজার থেকে, ওকে ফাইন। মুজাহিদ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে মূলত উদ্ভিদ শারীরতত্ত্বের যে মূল টপিক ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, সেই টপিকে চলে যাচ্ছি। তাহলে আমরা আর দেরি না করে আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি। আপনারা যে কাজটা করবেন, একটা খাতা নেবেন সাথে, এবং আবুল হাসান স্যারের যে মেইন বইটা আছে, টেক্সট বইটা সাথে রাখবেন। তো আমি যে লাইনগুলো পড়াবো, যেগুলো ইম্পর্টেন্ট বলবো, এগুলো বইয়ের মধ্যে মার্ক করে ফেলবেন এবং খাতার মধ্যে লিখে ফেলবেন। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা জানেন, 10 মিনিট স্কুল এসএসসি and HSC স্টুডেন্টস নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেই ফেসবুক গ্রুপে আপনারা আজকের ক্লাসের এই নোটটা আপলোড দিয়ে দিবেন। নোটটা কিভাবে আপলোড দিবেন আমি বলি। শুরুতে আপনি আপনার নাম লিখবেন, আপনি আজকের যে লেকচার নাম্বার, অধ্যায়ের নাম, শুরুতে অধ্যায়ের নাম লিখবেন, তারপর এটা কয় নাম্বার লেকচার, তারপর আপনার নিজের নাম লিখবেন, এবং আপনার কলেজের নাম লিখবেন, এবং ক্লাস সম্পর্কে যদি আপনার কোনো ফিডব্যাক থাকে সেই ফিডব্যাক দিবেন, ঠিক আছে? এবং তারপর এই ক্লাসের নোটটা আপলোড দিয়ে দিবেন। এবং আপনি কি আসলে আমার ক্লাস থেকে ভুল কোনো কিছু তুলছেন কিনা, কোনো কিছু লিখতে ভুল করছেন কিনা, আমি এটা দেখতে পারবো, ঠিক আছে? তো ওইটা দেখে তারপর আমি কারেকশন করে দিব। বুঝাইতে পারলাম? আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের মূল টপিক কি? আমাদের আজকের ক্লাসের মূল টপিক ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। আচ্ছা, আমরা যদি একটু শব্দটাকে বিশ্লেষণ করি, ফটো শব্দের মানে কি আমাকে বলেন তো? ফটো শব্দের মানে কি? ফটো শব্দের মানে লাইট বা আলো। ফটো শব্দের মানে লাইট বা আলো। সিনথেসিস, কমেন্টে আমাকে ফিডব্যাক দিয়েন। আমি কিন্তু আপনাদের পড়াইছি, ঠিক আছে? কোনো শব্দের শেষে যদি সিস থাকে, সিস মানে কি? সিস মানে প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই যে এখানে এই শব্দটা আছে সিনথেসিস, এই সিনথেসিস মানে কি? এই সিনথেসিস মানে সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ আলো দ্বারা কোনো কিছু সংশ্লেষণ করার প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটাই আমরা আজকে জানবো, ঠিক আছে? তো এই ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে একজন বিজ্ঞানী। আপনারা কি সেই বিজ্ঞানীর নাম জানেন কিনা আমাকে একটু কমেন্টে ফিডব্যাক দেন, আমি দেখবো না, ঠিক আছে? এবং সেই নামটা মার্ক করে ফেলেন। কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই ফটোসিনথেসিস শব্দটা ব্যবহার করছে? ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন একজন ভদ্রলোক। কিভাবে মনে রাখবো আমরা? ফটো মানে কি? আলো। তীব্র আলোতে সবকিছু পুড়ে যায়, ঠিক আছে? তীব্র আলো দিলে তাপমাত্রা বাড়ে, তীব্র আলো থাকলে তাপমাত্রা বাড়ে, টেম্পারেচার বাড়লে সবকিছু পুড়ে যায় এরকম একটা অনুভূতি, ঠিক আছে? হৃৎপিণ্ড বা হৃদয় পুড়ে যায় এরকম একটা ব্যাপার না, অনেক তীব্র তাপদাহ থাকে। তো বার্ন মানে কি? বার্ন মানে পুড়ে যাওয়া। তাহলে ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম যে ভদ্রলোক আবিষ্কার করছে, সেই ভদ্রলোকের নাম সর্বপ্রথম ব্যবহার করছে সেই ভদ্রলোকের নাম বার্নেস, চার্লস বার্নেস। এই ভদ্রলোকের নামটা ইম্পর্টেন্ট। এই ভদ্রলোকের এই নামটা বিভিন্ন সময় এমসিকিউতে আসে। এই চার্লস বার্নেসের নামটা এমসিকিউতে আসবে। তো এটা বইয়ের মধ্যে মার্ক করে ফেলেন। কমপ্লিট সবাই? সৃষ্টিকুণ্ডু, বিজন রয়, আর্নিকা, নুসরাত নিশাদ, ভেরি গুড। চার্লস বার্নেস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলে আমরা সামনের দিকে যাই। চার্লস বার্নেস ব্যবহার করছে। এই ফটোসিনথেসিস বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তার আগে আমরা যদি একটা অ্যানালাইটিক্যাল ব্যাখ্যা দেই, অ্যানালাইটিক্যাল ব্যাখ্যাটা কি?
আমরা বলতে পারি এই যে এটা ধরেন হচ্ছে একটা, সেই ব্যাখ্যাটা আপনারা সকলেই জানেন। ধরেন এই যে এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, গাছ, এটা হচ্ছে গাছের সবুজ পাতা, এটা হচ্ছে গাছের সবুজ পাতা, ঠিক আছে? তাহলে পাতার মধ্যে অসংখ্য কোষ থাকে, অসংখ্য কি থাকে? কোষ থাকে, অসংখ্য কোষ থাকে। পাতা যেহেতু উদ্ভিদের একটা অঙ্গ, তাহলে পাতার এটা একটা কোষ, পাতার এটা আরেকটা কোষ, পাতার এটা আরেকটা কোষ, আমরা এখানে 3টা কোষ আঁকলাম, ঠিক আছে? পাতার মধ্যে বিভিন্ন ছিদ্রও থাকে, যাদেরকে বলি আমরা পত্ররন্ধ্র। কি বলি? পত্ররন্ধ্র। আচ্ছা, এখন এই যে এখানে কোনো প্রাণী আছে, কোনো প্রাণী আছে, এই প্রাণী পরিবেশে কি ত্যাগ করে? এই প্রাণী পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাইঅক্সাইডটা পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র দিয়ে, পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র দিয়ে, পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র দিয়ে, পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা এই কোষের ভিতরে চলে যাচ্ছে। এখন যেহেতু এটা কোষ, কোষের ভিতরে তরল থাকবে, সেই তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। তরলের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকবে, তরলের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকবে। তো এই কোষের ভিতরে যে অঙ্গাণুটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে এখানে, তার নাম হচ্ছে কোরোপ্লাস্ট। তার নাম কি? কোরোপ্লাস্ট। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় ঢুকবে? কার্বন ডাইঅক্সাইডটা এই কোরোপ্লাস্টে ঢুকবে। কার্বন ডাইঅক্সাইডটা কোথায় ঢুকবে? এই কোষের ভিতরে কোরোপ্লাস্টে ঢুকবে, কোরোপ্লাস্টে ঢুকবে। তাহলে আমরা এই একটা কোষের কোরোপ্লাস্টকে, এই যে গাছের পাতার একটা কোষের কোরোপ্লাস্টকে এখানে জুম করি। একটা কোষের কোরোপ্লাস্টকে আমরা এখানে জুম করলাম, ধরলাম এটা একটা কোষের কোরোপ্লাস্ট। এই কোরোপ্লাস্টের ভিতরে, এই কোষের কোরোপ্লাস্ট আমরা আরেকটু বড় করে আঁকি। ধরলাম এটা হচ্ছে একটা কোষের কোরোপ্লাস্ট, একটা কোষের সেই কোরোপ্লাস্টের ভিতরে যে তরল থাকে, কোরোপ্লাস্টের ভিতরে যে তরল থাকে, সেই তরলের নাম হচ্ছে স্টোমা। সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে স্টোমা। সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে স্টোমা। সেই তরলের নাম হচ্ছে স্টোমা। সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে স্ট্রোমা। এবং কোরোপ্লাস্টের মধ্যে যে থলে বা ব্যাগের মতো, ধরেন এটা থলের মতো ইউনিট, বা থলে বা ব্যাগের মতো একটা ইউনিট, 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 এটাকে বলা হয় থাইলাকয়েড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড বলা হয়। আমরা জানি একটা থাইলাকয়েড যখন আরেকটা থাইলাকয়েডের উপর পতিত হয়, আরেকটা থাইলাকয়েডের উপর পতিত হয়, আরেকটা থাইলাকয়েডের উপর পতিত হইতেছে, আরেকটা থাইলাকয়েডের উপর পতিত হইতেছে, তখন এখানে কি তৈরি হইতেছে? গ্রানাম তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? গ্রানাম তৈরি হইতেছে। আমরা এগুলো 1 নম্বর অধ্যায়ের মধ্যে পড়ছি। কি তৈরি হইতেছে? গ্রানাম তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? গ্রানাম তৈরি হইতেছে। এবং আমরা এইটাও জানি যে এই যে একটা নল দিয়ে এই যে একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যুক্ত থাকে, এদেরকে বলি আমরা স্ট্রোমা ল্যামেলি বা গ্রানা ল্যামেলি। কি বলি? স্ট্রোমা ল্যামেলি বা গ্রানা ল্যামেলি বলি। স্ট্রোমা ল্যামেলি বা গ্রানা ল্যামেলি বলি, ঠিক আছে? তাহলে এই কোষের কোরোপ্লাস্টের ভিতরে কি প্রবেশ করছে? কোরোপ্লাস্টের ভিতরে কি প্রবেশ করছে বলেন তোমাকে? কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে। কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে। কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে। কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড। আবু হানিফ, রাতুল, মেহেদি অনেক জোস, থাইলাকয়েড, ভেরি গুড, খুব ভালো। কোষের ভিতরে কি প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড। আর এই যে এখানে যে গাছের মূল ছিল, মূলের ফাঁকে ফাঁকে যে হচ্ছে এখানে মাটি ছিল, মাটির কণা ছিল, এখানে যে পানি ছিল কৈশিক পানি, এখানে যে পানি ছিল কৈশিক পানি, এই কৈশিক পানিটা জাইলেম নামক জল, এই যে নল দিয়া এই পানিটাও পাতার কোরোপ্লাস্টে গেছে, ঠিক আছে? কোরোপ্লাস্টে গেছে। তো আলটিমেটলি এই যে তাহলে এখানে কি ঢুকছে? পানিও ঢুকছে। কি ঢুকছে? পানিও ঢুকছে। কি ঢুকছে? পানিও ঢুকছে। কি ঢুকছে? পানি ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো কোরোপ্লাস্টের ভিতরে কি থাকে আমাকে বলেন তো? কোরোপ্লাস্টের ভিতরে কি থাকে আমাকে বলেন? কোরোপ্লাস্টের ভিতরে কি থাকে আমাকে বলেন? পানি ঢুকছে। কোরোপ্লাস্টের ভিতরে কোন বর্ণকণিকা থাকে আমাকে বলেন তো? কোরোপ্লাস্টের ভিতরে কোন বর্ণকণিকা থাকে? ক্লোরোফিল থাকে। 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 ক্লোরোফিল থাকে। এবং সূর্য থেকে যে আলোটা আসছে, যেখানে একটা সূর্য ছিল, এখানে একটা সূর্য, এই যে সূর্য, এখানে একটা সূর্য, এখানে কে ছিল? সূর্যি মামা, সূর্য ছিল। এই সূর্য থেকে যে আলোটা আসছে, এই সূর্যের আলো এই যে পত্ররন্ধ্র দিয়া পাতার কোরোপ্লাস্টে ঢুকবে। সূর্যের আলোটা পত্ররন্ধ্র দিয়া কোথায় ঢুকবে? কোরোপ্লাস্টে ঢুকবে। সূর্যের আলোটা ওই পত্ররন্ধ্র দিয়া পাতার কোষের কোরোপ্লাস্টে ঢুকবে। এখন এই সূর্যের আলোটা যে ধরে ফেলবে, খপ করে ধরে ফেলবে, সূর্যের আলোটা যে খপ করে ধরে ফেলবে,
তার নাম হচ্ছে থাইলাকয়েড। তার নাম কি? তার নাম হচ্ছে থাইলাকয়েড। তার নাম কি? তার নাম হচ্ছে থাইলাকয়েড। সূর্যের আলোটা খপ করে কে ধরে ফেলবে? থাইলাকয়েড। সূর্যের আলোটা খপ করে কে ধরে ফেলবে? থাইলাকয়েড। থাইলাকয়েড। তাহলে শালক সংশ্লেষণকে আমরা যদি দুইটা পর্যায়ে ভাগ করি, একটাকে যদি আমরা আলোক পর্যায় বলি, আরেকটাকে যদি আমরা আলোক নিরপেক্ষ পর্যায় বলি, কি বললাম? একটাকে যদি আমরা আলোক পর্যায় বলি, আরেকটাকে যদি আমরা আলোক নিরপেক্ষ পর্যায় বলি, বা একটাকে যদি আমরা আলোক নির্ভর অধ্যায় বলি, আরেকটাকে যদি অন্ধকার পর্যায় বলি, কি বললাম? আমরা যদি শালক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করি, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, কি বললাম? আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, বা আলোক নির্ভর অধ্যায় বা আলোক নিরপেক্ষ অধ্যায় বলি। আবারও বলতেছি, আমরা যদি শালক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করি, আলোক নির্ভর অধ্যায় যেটা আলোর উপর নির্ভর করে বা আলোক পর্যায়, আরেকটা হচ্ছে আলোর উপর নির্ভর করে না, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তাহলে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়টা কোথায় ঘটবে? কোথায় ঘটবে? আলোটাকে কে ধরে ফেলতেছে? থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েডে কি করতেছে? আলোক নির্ভর পর্যায়। কি করতেছে? আলোক নির্ভর পর্যায়। কি করতেছে? আলোক নির্ভর পর্যায় কোথায় করতেছে? থাইলাকয়েডে করতেছে। কোথায় করতেছে? থাইলাকয়েডে করতেছে। কোথায় করতেছে? থাইলাকয়েডে করতেছে। সবাই একবার কমেন্ট করে আমাকে জানান, লেখেন থাইলাকয়েডে আলোক পর্যায় ঘটে। কমেন্টে লেখেন থাইলাকয়েডে আলোক পর্যায় ঘটে। কমেন্টে একবার লেখেন। এটা পরীক্ষায় আসবে, শিওর শট। আমি বলে দিলাম শিওর শট, এটা পরীক্ষায় আসবে, এমসিকিউ। এটা আসবেই, আসবে মানে আসবেই। পরীক্ষায় এটা আসবে মানে আসবেই, শিওর শট। লিখে ফেলেন এখনই, কমেন্টে লেখেন আলোক পর্যায় কোথায় ঘটে? আলোক পর্যায় থাইলাকয়েডে ঘটে। কমেন্টে এখনই লেখেন, কমেন্টে এখনই লেখেন। এটা পরীক্ষা আসবেই, পরীক্ষা এটা আসবেই। আমি লাইভটাকে পিন করে দিচ্ছি। আচ্ছা, থাইলাকয়েডে আলোক পর্যায় ঘটে। শাইলা আক্তার, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি লাইভটাকে পিন করে দিলাম। ওকে, ওকে, ফাইন। আলোক পর্যায়ে থাইলাকয়েডে ঘটে। আলোক পর্যায়ে থাইলাকয়েডে ঘটে। তাহলে এই যে এখানে কি থাকবে? এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো সূর্যালোক। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো, ইরেজারটা কোথায়? এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো আমরা, এখানে লিখবো আমরা হচ্ছে, এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো সূর্যালোক। কি লিখবো? সূর্যালোক। কি লিখবো? সূর্যালোক। কি লিখবো? এখানে আমরা লিখবো সূর্যালোক। সূর্যালোক। তাহলে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল, এরা বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? এরা বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে আমাকে বলেন তো? এরা বিক্রিয়া করে আমাকে বলেন এখানে কি তৈরি করবে? এরা বিক্রিয়া করে বলেন আমাকে এখানে কি তৈরি করবে? এরা বিক্রিয়া করে কি তৈরি করবে এখানে? এরা বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? বলেন, বলেন, তাড়াতাড়ি বলেন। এরা বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? ক্লোরোফিল। এরা বিক্রিয়া করে এখানে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। C6H12O6 গ্লুকোজ তৈরি করবে। আর কি তৈরি করবে? পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। আর কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। তাহলে দেখেন, তাহলে দেখেন, তাহলে দেখেন থাইলাকয়েডে কি করতেছে? থাইলাকয়েডে আলোক পর্যায় ঘটতেছে, আলোক নির্ভর পর্যায় ঘটতেছে। আর আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় তাহলে কোথায় ঘটবে? এই থাইলাকয়েড কিসের মধ্যে ভেসে আছে? স্ট্রোমার মধ্যে ভেসে আছে। স্ট্রোমার মধ্যে ভেসে আছে। তাহলে স্ট্রোমা, স্ট্রোমা, ঠিক আছে। এই স্ট্রোমাতে কি ঘটে? স্ট্রোমাতে কি ঘটে? স্ট্রোমাতে হচ্ছে, এই স্ট্রোমাতে কি ঘটে? স্ট্রোমাতে হচ্ছে, স্ট্রোমাতে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় ঘটে। এই যে থাইলাকয়েড, এই যে থাইলাকয়েড, থাইলাকয়েডে কি ঘটে গেছে? আলোক নির্ভর পর্যায় ঘটে গেছে। সূর্য থেকে আলো আসতেছে, সূর্য থেকে আলো আসতেছে, থাইলাকয়েড ধরে ফেলছে, থাইলাকয়েড ধরে ফেলছে। তাহলে বাদবাকি যে অংশটা এখানে রয়ে গেছে, বাদবাকি যে অংশটা এখানে রয়ে গেছে, সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে স্ট্রোমা। সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে স্ট্রোমা। সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমাতে মূলত আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় ঘটে। স্ট্রোমাতে মূলত কি ঘটে? আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় ঘটে। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় ঘটে। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় ঘটে, বা অন্ধকার পর্যায় ঘটে, বা অন্ধকার পর্যায় ঘটে। বা কার্বন বিজারণ, বা কার্বন বিজারণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। তাহলে আলটিমেটলি আমি বলি, এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে পানি, সূর্যালোক, ক্লোরোফিল এরা বিক্রিয়া করে কি তৈরি করলো? এখানে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করলো। তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কাঁচামালগুলা কি কি আমাকে বলেন? শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কাঁচামালগুলা কি আমারে বলেন? কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল উৎপন্ন হয়েছে কি? গ্লুকোজ, পানি এবং অক্সিজেন। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বের করে আর একটা নতুন পেজে লিখতেছি। এই বিক্রিয়াটাকে বের করে আমরা একটা নতুন পেজে লিখতেছি, আর একটা নতুন পেজে লিখতেছি। এই বিক্রিয়াটা বের করে আমরা একটা নতুন পেজে লিখতেছি।
এই বিক্রিয়াটাকে আমরা একটা নতুন পেজে লিখতেছি। এই বিক্রিয়াটাকে, আচ্ছা তানিয়া লিজা, কিছুই বুঝিনি আমি, হুদাই ক্লাস করে যাচ্ছি, কোন জায়গাটা পড়াইছে এটা কেউ কইতেছে না, কেমন পাবলিক এরা। আচ্ছা আরে খুবই দুঃখের ব্যাপার, বেচারের জন্য আমারও কষ্ট লাগতেছে। আসলে কি বুঝলাম না, আপনারা কি ক্লাস করতেছেন, ওনারা কিছু বলতেই আছেন না যে কোন জায়গায় পড়াইতেছি, ওনারা একটু বলে দেন কোন জায়গায় পড়াইতেছি। আসলে মানে হচ্ছে মানবতা উঠে গেছে তাসনিম বাবু, বুঝছেন, মানবতা উঠে গেছে। এই যে একজন লোক পড়া বুঝতেছে না, কোন জায়গায় আসলে পড়াইতেছে এটা কেউ বলতেছে না ওনারে, ঠিক আছে ভাইয়া। এই চিত্র বইয়ের মধ্যে নাই, এই চিত্র বইয়ের মধ্যে নাই। আচ্ছা তাসনিম বাবু বলে দিছে, আমি যাতে বলে দিই, আমি বলে দিতেছি তাহলে, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে চিত্রটা আমরা আঁকতেছি, এটা হচ্ছে কোরোপ্লাস্টের চিত্র, এটা হচ্ছে কোরোপ্লাস্টের চিত্র, এটা হচ্ছে কোরোপ্লাস্টের চিত্র। কোরোপ্লাস্টের এই যে এগুলো হচ্ছে থাইলাকয়েড, এগুলো হচ্ছে থাইলাকয়েড, এগুলো হচ্ছে থাইলাকয়েড, যেগুলো হচ্ছে থাইলাকয়েড, এগুলো হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। এই থাইলাকয়েডে কি করতেছে, আমি সামারি করে দিতেছি, সামারি করে দিতেছি। এই থাইলাকয়েডে হচ্ছে আলোক পর্যায় করতেছে, থাইলাকয়েডে কি করতেছে, আলোক পর্যায়, কি করতেছে, আলোক পর্যায়, আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায় করতেছে। এটা শিওর শর্ট, পরীক্ষা এমসিকিউ আসবেই, আলোক নির্ভর পর্যায় করতেছে। আর এখানে যে তরলটা আছে, আর এখানে যে তরলটা আছে, তরলটা আছে, এই তরলের নাম কি, তরলের নাম কি, তরলের নাম হচ্ছে স্ট্রোমা। এই তরলের নাম কি, এই তরলের নাম হচ্ছে স্ট্রোমা। এই তরলের নাম কি, এই তরলের নাম হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাতে কি করতেছে, স্ট্রোমাতে হচ্ছে আলোক, স্ট্রোমাতে কি করতেছে, স্ট্রোমাতে হচ্ছে, স্ট্রোমাতে কি করতেছে, স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় ঘটতেছে, অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় ঘটতেছে, বা আলোক নিরপেক্ষ পর্যায় ঘটতেছে, আলোক নিরপেক্ষ পর্যায় ঘটতেছে, আলোক নিরপেক্ষ পর্যায় ঘটতেছে। এবং এবং কার্বন বিজারণ বা গ্লুকোজ তৈরিটা এখানে ঘটতেছে, কার্বন বিজারণ বা গ্লুকোজ, কার্বন বিজারণ, কার্বন বিজারণ, কার্বন বিজারণ, আমি বুঝাই দিতেছি, সব বুঝাই দিব সবাই। কার্বন বিজারণ বা শর্করা তৈরি, বা শর্করা তৈরি সব এই জায়গাতে ঘটতেছে। তাহলে এই যে চারটা অপশন যদি আসে, চারটা অপশন যদি আসে তাহলে আনসার হবে স্ট্রোমা। এই চারটা থেকে যে কোনো একটা প্রশ্ন যদি আসে এমসিকিউ, তাহলে আনসার কি হবে, স্ট্রোমা, ঠিক আছে। যদি পরীক্ষা আসে আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে, আনসার কি, স্ট্রোমা। যদি বলে শালক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, আনসার কি হবে, স্ট্রোমা। যদি পরীক্ষায় ঘটে শালক সংশ্লেষণের কার্বন বিজারণ কোথায় ঘটে, আনসার কি হবে, স্ট্রোমা। যদি বলে শালক সংশ্লেষণের শর্করা তৈরি কোথায় হয়, আনসার কি হবে, স্ট্রোমা। তাহলে পরীক্ষায় আপনি আটকাবেন না, পরীক্ষায় আপনি আটকাবেন না। এই যে এই দুইটা পয়েন্ট আমি আপনাকে বলে দিছি, আর এই দুইটা হচ্ছে শিওর শট, এই দুইটা হচ্ছে শিওর শট, লিখে দিলাম, শিওর শট এমসিকিউ পরীক্ষা আসবেই। এই দুইটা থেকে যে কোনো একটা এমসিকিউ আসবে, এই দুটো থেকে যে কোনো একটা আসবে। এখন স্ট্রোমাতে কার্বন বিজারণটা কিভাবে ঘটে, কিভাবে ঘটে, এই যেখানে কার্বন ডাই অক্সাইড আছে, পানি আছে, সূর্য থেকে কি আসতেছে, সূর্যালোক, সূর্যালোক, সূর্যালোক। এবং পাতার ভিতরে কি আছে, পাতার ভিতরে আছে ক্লোরোফিল, পাতার ভিতরে কি আছে, পাতার ভিতরে আছে ক্লোরোফিল, ক্লোরোফিল, ক্লোরোফিল। এখানে তৈরি হয়েছে কি, উৎপন্ন হয়েছে কি, উৎপন্ন হয়েছে গ্লুকোজ। কি উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে কি বলেন আমাকে, উৎপন্ন হয়েছে গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ। উৎপন্ন হয়েছে কি, উৎপন্ন হয়েছে অক্সিজেন, উৎপন্ন হয়েছে পানি, উৎপন্ন হয়েছে পানি। এই তিনটা জিনিস উৎপন্ন হয়েছে, এই তিনটা জিনিস উৎপন্ন হয়েছে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়েছে, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে, এই কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে এখানে কি তৈরি হয়েছে, গ্লুকোজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, গ্লুকোজ তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার বলি, আরেকটা ব্যাপার বলি, মাথায় রাখেন। এই যে এখানে তৈরি হয়েছে কি, তৈরি হয়েছে অক্সিজেন, তৈরি হয়েছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের সাথেও ছিল, পানির সাথেও ছিল, পানির সাথেও ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে এখানে অক্সিজেনটা তৈরি হয়েছে, এই অক্সিজেনটা কি কার্বনের সাথে অক্সিজেন নাকি পানির সাথে অক্সিজেন? না, এইখানে যে অক্সিজেনটা তৈরি হয়েছে, এই অক্সিজেনটা আসছে পানি থেকে। এই অক্সিজেনটা কোন জায়গা থেকে আসছে, পানি থেকে আসছে। তাহলে এইটাও একটা শিওর শট এমসিকিউ, এইটাও একটা শিওর শট এমসিকিউ। সেটা হচ্ছে এইটা, শালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেনের উৎস কি, শালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেনের উৎস পানি। অক্সিজেনের উৎস কি, অক্সিজেনের উৎস হচ্ছে পানি, অক্সিজেনের উৎস হচ্ছে পানি। শালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেনের উৎস কি, উৎস হচ্ছে পানি। তাহলে এই জিনিসগুলো এখান থেকে আসবে। আর এই যে কার্বন গ্লুকোজ তৈরি হয়েছে, গ্লুকোজ যখন তৈরি হয়, গ্লুকোজ যখন তৈরি হয় সেটা হচ্ছে অন্ধকার পর্যায়ে। কোথায়, অন্ধকার পর্যায়ে। কোথায়, অন্ধকার পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের মাধ্যমে। এই যে কার্বন ডাই অক্সাইড থেকে, এই যে কার্বন ডাই অক্সাইড থেকে, এই কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে গ্লুকোজটা আসছে কোন জায়গা থেকে, এই যেখানে যে গ্লুকোজটা তৈরি হয়েছে এটার পিছনে কার ভূমিকা, কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। এই যেখানে যে অক্সিজেনটা তৈরি হয়েছে, এই অক্সিজেনের পিছনে কার ভূমিকা,
পানির ভূমিকা। কার ভূমিকা? পানির ভূমিকা। এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। আমি আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম, এখন আমি আলোক নির্ভর পর্যায় সম্পর্কে একটু ধারণা দিব। 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 এইটুকু ক্লিয়ার কিনা সবাই বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন সবাই? আমরা কিছু প্রশ্ন সলভ করব, আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করব। আমরা কিছু প্রশ্ন সলভ করব। এইটুকু ক্লিয়ার কিনা সবাই বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, কাইফ বারি ক্লিয়ার, নাহিদুল ইসলাম ক্লিয়ার, সৌরভ পাল ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, গুড টু নো দ্যাট, গুড টু নো দ্যাট। এখন আমাকে বলেন, আমরা একটা প্রশ্ন সলভ করি, আসেন একটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষাতেও আসছে। প্রশ্নটা লিখতেছি, শালুক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? অপশন ক কার্বন ডাই অক্সাইড, অপশন খ অক্সিজেন, অপশন গ পানি, অপশন ঘ ক্লোরোফিল। শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? এই প্রশ্নটা। আচ্ছা, সানি অক্সিজেনের উৎস পানি কেন ভাইয়া? আচ্ছা, অক্সিজেনের উৎস কেন পানি, এইটা হচ্ছে অক্সিজেনের অনুপাত কেন পানি, উৎসটা কেন পানি, এটা আমরা হচ্ছে একদম নেক্সট একদম শেষের ক্লাসে পড়বো শালক সংশ্লেষণের। এটার জন্য 3টা বিক্রিয়া আমাদের পড়তে হয়, 3টা বিক্রিয়া পড়তে হয়। 3টা বিক্রিয়া দিয়ে হচ্ছে ভাইয়া পৃথিবীর 80% অক্সিজেন নাকি সাগরের নিচে থাকাতে ছলা তৈরি করে, এটাকে ফ্যাক্ট। 80% না, অ্যাকচুয়ালি এটা হবে পুরো পৃথিবীর 60% শালক সংশ্লেষণ হচ্ছে শৈবাল করে, ঠিক আছে? শৈবাল করে, ঠিক আছে? দেখেন, শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চালাইতে হইলে আমার লাগতো কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রথম প্রয়োজনীয় উপাদান 1 নম্বরটা কি? কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরটার নাম কি? 2 নম্বরটার নাম হচ্ছে পানি। 3 নম্বরটার নাম কি? 3 নম্বরটার নাম হচ্ছে সূর্যালোক, সূর্যের আলো লাগবে। 4 নম্বরটার নাম কি? 4 নম্বরটার নাম হচ্ছে ক্লোরোফিল। 4 নম্বরটার নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বরে পানি, 3 নম্বরে সূর্যালোক, 4 নম্বরে ক্লোরোফিল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার থাকলে কমেন্টে আমাকে জানান ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা বলেন। তাহলে প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। তাহলে শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কয়টা? 4টা। শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কয়টা? প্রয়োজনীয় উপাদান 4টা। অপশন 1 কার্বন ডাইঅক্সাইড, অপশন 2 পানি, অপশন 3 হচ্ছে সূর্যালোক, এবং অপশন 4 হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ঠিক আছে? ক্লোরোফিল। আচ্ছা, এখন আমরা সামনের দিকে আগাই। আমরা তো অন্ধকার পর্যায়ে নিয়ে কথা বললাম, আসলে আমরা এখন আলোক পর্যায়ে নিয়ে যদি কথা বলতাম, আলোক পর্যায়ে আসলে কি ঘটে, আমরা যদি দেখি এটা কোরোপ্লাস্ট, আলোক পর্যায়ে কোথায় ঘটে? আলোক পর্যায়ে ঘটে হচ্ছে থাইলাকয়েডে। কোথায় ঘটে? থাইলাকয়েডে। আচ্ছা, এখানে একটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফসফোরাইলেশন। সেটা কি? সেটা হচ্ছে ফসফোরাইলেশন। সেই টার্মটা হচ্ছে ফসফোরাইলেশন, ঠিক আছে? আমরা যদি আরো সুন্দর করে লিখি, ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন শব্দটা এই শন শব্দটা আসছে এডিশন থেকে। কই থেকে? এডিশন মানে কি? এডিশন মানে হচ্ছে সংযোগ। তাহলে এই যে নামের শুরুতে কি আছে? ফসফো মানে কি? ফসফো মানে হচ্ছে ফসফেট সংযোগ। কি সংযোগ? ফসফেট গ্রুপ সংযোগ। কি সংযোগ? ফসফেট গ্রুপ সংযোগ। এটা আসলে কিভাবে ঘটে? আমরা যদি এটা বলি, এটা আসলে কিভাবে ঘটে, এই ফসফেট সংযোগটা আসলে কিভাবে ঘটে, এটা যদি আমরা বলি, ধরেন এই যে এটা হচ্ছে একটা এডিনোসিন ডাইফসফেট, এডিপি, এডিনোসিন ডাইফসফেট। আমরা একটু মুছে ফেলি। ধরেন এটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। এই এ থেকে হচ্ছে এডিনোসিন, আমরা ধরে নিলাম
এই যে এডিনোসিনটা দেখতে ধরলাম আমরা এইরকম, এডিনোসিন দেখতে ধরলাম এইরকম। তাহলে এডিনোসিন ডি মানে হচ্ছে ডাই, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডাই, ডি মানে হচ্ছে ডাই, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডাই, ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে কি দুই। আর এই যে পি মানে হচ্ছে এখানে ফসফেট, কাকে বোঝাইতেছে, ফসফেট। তাহলে ফসফেট কয়টা আছে, দুইটা ফসফেট আছে, কয়টা ফসফেট আছে, দুইটা ফসফেট আছে। তাহলে এডিনোসিনের সাথে আমরা দুইটা ফসফেট এখন লাগাই দিই। তাহলে ধরে নিলাম এই যে এটা হচ্ছে এডিনোসিনের সাথে একটা ফসফেট লাগানো আছে, PO4 3-, এই যে এটা হচ্ছে আরেকটা ফসফেট এখানে লাগানো আছে, PO4 3-, আরেকটা ফসফেট লাগানো আছে। এখন এই এডিপির সাথে যদি আমরা আরেকটা অজৈব ফসফেট যুক্ত করি, এডিপির সাথে যদি আমরা আরেকটা অজৈব ফসফেট যুক্ত করি, আরেকটা পিআই, এই পিআই মানে কি বোঝায়, এই পিআই মানে কি বোঝায়, আই থেকে হচ্ছে ইনঅর্গানিক, আই থেকে হচ্ছে ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব। এই পি থেকে বোঝায় কি, পি থেকে বোঝায় তো ফসফেট, পি থেকে কি বোঝায়, ফসফেট। তাহলে পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট। তাহলে এখানে ফসফেট আগে থেকে কয়টা ছিল, এডিপিতে ফসফেট আগে থেকে কয়টা ছিল, ডাই মানে দুই, এডিপিতে ফসফেট আগে থেকে দুইটা ছিল। এখানে আরেকটা কয়টা আছে, এখানে আরেকটা কয়টা আছে, একটা। তাহলে যে যৌগটা তৈরি হবে সেখানে ফসফেট কয়টা হবে, দুইটা আর একটা তিনটা। তাহলে এটাকে আমরা কি বলবো, ATP। টি মানে কি, টি মানে হচ্ছে ট্রাই, তিনটা ফসফেট। তখন যৌগটা দেখতে কিরকম হবে, এডিনোসিন, ফসফেট আগেই তো দুইটা ছিল, এই যে একটা। তাহলে এই আগের ফসফেটটা আমরা এখানে দিয়ে দিই, PO4 3-, ফসফেট আগে এই দিকে আরেকটা ছিল, হ্যাঁ, ফসফেট আগে এখানে একটা ছিল, PO4 3-। তাহলে এটা তো এডিনোসিন ডাইফসফেট হইতেছে, কিন্তু আরেকটা ফসফেট এখানে যুক্ত হয়েছে। তাহলে সেই ফসফেটটা আমরা এই দিকে অ্যাড করে দিই, PO4 3-। তাহলে এখানে আসলে কি তৈরি হইলো, এটিপি তৈরি হইলো, কি তৈরি হইলো, এটিপি তৈরি হইলো। তাহলে এটিপি তৈরি করতে গিয়ে আমরা কি করছি, এই এডিপির সাথে একটা ফসফেট কি করছি, যোগ করছি। তাহলে ফসফোরাইলেশন মানে কি, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট সংযোগ করা। তাহলে এই বিক্রিয়াটাকে এডিপি যোগ পিআই ইকুয়াল টু এটিপি, এই বিক্রিয়াটাকে কি আমরা ফসফোরাইলেশন বলতে পারি, এই বিক্রিয়াটাকে আমরা ফসফোরাইলেশন বলতে পারি, এই বিক্রিয়াকে কি আমরা ফসফোরাইলেশন বলতে পারি কিনা বলেন, এই বিক্রিয়াটাকে কি আমরা ফসফোরাইলেশন বলতে পারি, এই বিক্রিয়াটাকে আমরা ফসফোরাইলেশন বলতে পারি কি, পারি না বলেন। ফসফোরাইলেশন বলতে পারি এই বিক্রিয়াটাকে, অবশ্যই বলতে পারি, কারণ এখানে ফসফেট যোগ হইতেছে, নুসরাত হেড এক্স্যাক্টলি ফসফোরাইলেশন বলতে পারি। এখন যদি এই ফসফেট সংযোগটা আলোর কারণে হয়, কি বললাম, আলোর সহায়তায় হয় বা সূর্যের আলোর উপস্থিতিতে হয়, আলো মানে কি, ফটো, তাহলে এই ফসফোরাইলেশনকে আমরা কি বলবো বলেন তো, ফটোফসফোরাইলেশন। কি বলবো, ফটোফসফোরাইলেশন। তাহলে এইটা হচ্ছে খ নাম্বারে আসবে, এটা খ নাম্বারে আসবে, এমসিকিউতে আসবে, শিওর শট আসবেই, এটা আসবেই, পরীক্ষায় আসবেই, শিওর শট এমসিকিউতে আসবে, খ নাম্বারে আসবে, ফসফোরাইলেশন বলতে কি বুঝো, ফটোফসফোরাইলেশন বলতে কি বুঝো, ঠিক আছে। তাহলে ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট সংযোগ করা বা যোগ করা, আর ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট যোগ করা বা সংযোগ করা। বুঝাইতে পারলাম? এখন এই ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কি তৈরি হইতেছে, এটিপি তৈরি হইতেছে, আমরা জানি, আমরা যাকে মূলত ভাঙতে চাই বা মানে হচ্ছে এনজাইমের নামের শেষে এইচসি আসবে কিনা, হ্যাঁ আসবে, সুফা সাফায়াত সিজদা আসবে, অসুবিধা নাই। আমরা জানি এনজাইমের নামের শেষে সাধারণত কি থাকে, কমেন্টে কেউ আমাকে বলেন তো, এনজাইমের নামের শেষে সাধারণত কি থাকে, বলেন আমাকে কেউ, এনজাইমের নামের শেষে কি থাকে, এস থাকে, তাহলে এটিপিএস, দ্যাটস ইট, জাস্ট এখানে এটিপিএস দিলে এনজাইম হয়ে যাবে, ঠিক আছে। রিপন হোসেন বলছে বই দাগিয়ে পড়ান, আচ্ছা ঠিক আছে। দেখেন আমি আপনাকে বলি, আমি আপনাকে একটা ওয়েতে পড়াই দিয়েছি, আপনি এটা ফলো করতে পারেন চাইলে। প্রত্যেকজনেরই হচ্ছে পড়ানোর বিভিন্ন স্টাইল আছে, স্ট্যান্ডার্ড আছে। আমার কাছে মনে হইতেছে এটা একটা টেক্সট বুকের সবগুলা লাইন আপনি মাথায় রাখতে পারবেন না। আমি তো শুধু পড়াইলে আপনারে হবে না, এস মিনস না, এস থাকে, এজ
যদি কোনো শব্দের উচ্চারণ শেষে এজ হয়, যদি কোনো শব্দের উচ্চারণ শেষে এজ হয় তখন সেটা হচ্ছে এনজাইম। সেটা কি? সেটা হচ্ছে এনজাইম, সেটা হচ্ছে এনজাইম। ঠিক আছে, যেমন সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, বুঝছেন, এগুলো হচ্ছে এনজাইম। আমি যেটা বলতেছিলাম, তো মানে হচ্ছে পুরো বই আপনি মাথায় রাখতে পারবেন না। তো আমি অনেক জানি, আমি আপনার জন্য এই করতেছি ওই করতেছি, এটা আসলে দেখানোর কিছু না, প্রুভের কিছু না। আমি আপনার পড়াই দিছি, এইভাবে আপনি যদি মনোযোগ দিয়ে এটা ফলো করেন, বই রিডিং পড়ার পর দেখবেন আপনি এমনিতেই সব বুঝতেছেন। আর আরেকটা কথা হচ্ছে এইটা যে আমি আর মানে হচ্ছে বাড়তি কোনো কথা এখানে বলতেছি না, আমি যেভাবে পড়াই দিছি আপনি এটা ফলো করেন, মানে হচ্ছে ট্রাস্ট মাই ওয়ার্ড, এতে আপনার লস হবে না এবং হচ্ছে কোনো প্যারা খাবেন না আপনি কোথাও। আমি আমার এই ওয়েতেই পড়াবো, ঠিক আছে। একটা মানে টপিকের মূল বিষয় কি আছে এটা ভিতর থেকে নিয়ে আসা, তারপরে ওইভাবে ব্রেক করে পড়াই দিব, ঠিক আছে। পুরা বই মাথায় রাখা। আচ্ছা, সাব্বির বলছে এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, এভরিথিং ইজ পসিবল, পুরা বই মনে রাখার চেষ্টা করেন। সৌরভ পাল, ভেরি গুড। সৌরভ পালের বেসিক খুব ক্লিয়ার, আমার ভালো লাগছে ওর কমেন্টটা। আমি সৌরভ পালের ব্যাপারটা ব্যাখ্যা করতেছি। ভাই কাইনেজ এনজাইম, হ্যাঁ, কোথাও যদি কাইনেজ শব্দটা থাকে, আজকে হচ্ছে একটা বেসিক শব্দ শুনে, মানে বেসিক জিনিস শিখে যান। কোথাও যদি কাইনেজ শব্দটা থাকে, তাহলে বুঝবেন এই এনজাইমটা এটিপির সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? এটিপি এর সাথে সম্পর্কিত। এটা একটা বেসিক জিনিস। আচ্ছা, আর এনজাইমের নামের শেষে কি থাকে সাধারণত? এনজাইমের নামের শেষে সাধারণত এস থাকে। এনজাইমের নামের শেষে সাধারণত কি থাকে? বাংলা উচ্চারণটা হচ্ছে এজ। যেমন আমরা যাকে ভাঙতে চাই তার নামের শেষে এজ লাগাই দিব, ঠিক আছে। যেমন সুক্রুজকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে সুক্রুজের নামের শেষে এজ লাগাই দেন, সুক্রুজ যুগ এজ, এনজাইমের নাম হবে সুক্রেজ। এনজাইমের নামটা কি হবে? সুক্রেস। ধরুন আমরা ল্যাকটুজকে ভাঙতে চাই, ল্যাকটুজ যুগ এজ, তাহলে এনজাইমের নাম কি হবে? ল্যাকটেজ। এনজাইমের নাম কি হবে? ল্যাকটেজ। তাহলে আমাকে বলেন মলটুজকে ভাঙলে কি হবে? আমাকে বলেন তো, মলটুজকে ভাঙলে কি হবে? তাহলে এটা হচ্ছে এনজাইমের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মলটুজকে ভাঙলে কি হবে, কমেন্টে জানায়েন আমাকে, ঠিক আছে। আদিল না, আমি গালি দিব কেন রে বাবা? কাইনেজের কথা আমিও জানি, বলিনি কারণ আপনি গালি দিবেন। যদি বলেন আপনি তো পড়াবেনই, তাই বলি নাই। না, ব্যাপারটা এমন না, আপনি বলবেন, মানে আমি তো হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, বলবেন, ভয়ের কিছু নাই। তাহলে কি আমি খুব অত্যাচারী? ব্যাপারটা এমন। ল্যাকটেজ হবে না বাবা। মলটুজের জন্য মলটেজ, আদি রয়, রিদিকা বিনতে ফাতেমা, ভেরি গুড। এটা হচ্ছে এনজাইমের একটা নিয়ম, যাকে ভাঙবো তার নামে সে এজ লাগাই দেওয়া, এটা হচ্ছে একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে বিক্রিয়ার নামে শেষে এজ লাগাই দেওয়া। ধরেন আমরা এই মুহূর্তে জারণ বিক্রিয়া করব, কি করব? জারণ বিক্রিয়া করব। তাহলে অক্সিডেশন যুগ এজ, তাহলে এনজাইমের নাম হবে অক্সিডেজ। এনজাইমের নাম কি হবে? অক্সিডেজ। ধরেন আমি কোথাও হচ্ছে এখন বিজারণ বিক্রিয়া করব, রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ। তাহলে রিডাকশন যুগ এজ, তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে রিডাকটেজ। এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা, ঠিক আছে, রিডাকটেজ। তো 3 নম্বর আরেকটা নিয়ম আছে যে এখানে বিক্রিয়া এবং যাকে ভাঙবো দুইটা একসাথে করতে হয়। আর আরেকজন বলতেছে রুবিস্কো একটা এনজাইম, ঠিক আছে। রুবিস্কোটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি, মানে আমি বলি প্রত্যেকটা নামেরই কিন্তু আসলে কমার্শিয়াল নেম থাকে, সাইন্টিফিক্যাল নেম থাকে, এবং আমরা হচ্ছে কি ইউজ করি, মানে পারপাস কিছু ইউজ থাকে। তো রুবিস্কোর নামকরণের ফ্যাক্ট আলাদা। রুবিস্কোর আরেকটা নাম আছে, সেই নাম দিয়ে পড়লে আমরা ইজিলি বুঝতে পারবো। যেরকম আমরা আলোচনা জটিল না করি, আবার আগের জায়গায় ফিরে আসি। তাহলে আমরা এখন আলোক পর্যায়ে বলতেছিলাম, মূলত কি করতেছিলাম? আলোক পর্যায়ে। তাহলে আলোক পর্যায়ে কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে। কি ঘটে? থাইলাকয়েডে ঘটে। তাহলে আলোক পর্যায়ে এখানে কি তৈরি হইতেছে? এটিপি তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? এটিপি তৈরি হইতেছে। কোন প্রক্রিয়ায়? এই যে ফসফোরাইলেশন, যেহেতু আলো সহায়তা করতেছে সেহেতু এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে মেইনলি থাইলাকয়েডের যে সারফেসটা স্ট্রোমার দিকে থাকে সেই সারফেসে ভাবে এটিপি তৈরি হয়। তাহলে এটিপি এখানে কোন জায়গায় তৈরি হইতেছে? থাইলাকয়েডে তৈরি হইতেছে। কোন জায়গায় তৈরি হইতেছে? থাইলাকয়েডে তৈরি হইতেছে। তাহলে দেখেন এই আলোক পর্যায়ে এটিপি তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? এটিপি তৈরি হইতেছে। এটিপির সাথে আরো একটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে NADPH2। তার নাম কি? তার নাম হচ্ছে NADPH2, H++H+। আমরা এইভাবে লিখতে পারি, বা আমরা চাইলে এটাকেও লিখতে পারি,
NaDPH2, চাইলে আমরা এভাবে লিখতে পারি, একই জিনিস। এই দুইটা জিনিস তৈরি হয় আলোক পর্যায়ে দুইটা জিনিস তৈরি হয়। আলোক পর্যায়ের এই দুইটা জিনিসকে আমরা একসাথে বলি হচ্ছে আত্তীকরণ শক্তি। কি বলি? আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেশন পাওয়ার। আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেশন পাওয়ার। শিওর শর্ট এমসিকিউ, এটা আসবেই। শিওর শর্ট এমসিকিউ। আর এই আলোক পর্যায় সহ এই যাবতীয় যে বিষয়গুলো আছে, সব বিষয়গুলো কোথায় করতেছে? থাইলাকয়েডে করতেছে। থাইলাকয়েডে করতেছে। ঠিক আছে? আচ্ছা, থাইলাকয়েডে করতেছে। ঠিক আছে, বুঝছেন? আর বাকি রইল এখানে অন্ধকার পর্যায়। কি পর্যায়? অন্ধকার পর্যায়। কি পর্যায় বাকি রইল এখানে? এখন অন্ধকার পর্যায় বাকি রইল। কি পর্যায় বাকি রইল? অন্ধকার পর্যায়। তাহলে অন্ধকার পর্যায় কোথায় করতেছে? অন্ধকার বা আলোক নিরপেক্ষ। অন্ধকার বা আলোক নিরপেক্ষ। অন্ধকার বা আলোক নিরপেক্ষ। তাহলে অন্ধকার এবং আলোক নিরপেক্ষ এটা কোথায় করতেছিল? এটা করতেছিল স্ট্রোমাতে। এটা কোথায় করতেছিল? এটা করতেছিল স্ট্রোমাতে। কোথায়? স্ট্রোমাতে। এখানে আলটিমেটলি কি তৈরি হইতেছিল? এখানে আলটিমেটলি কি তৈরি হইতেছিল আমাকে বলেন তো। এখানে আলটিমেটলি কার্বোহাইড্রেট তৈরি হইতেছিল। কি তৈরি হইতেছিল? কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হইতেছিল। কার্বোহাইড্রেট বা গ্লুকোজটা তৈরি হইতেছিল। ঠিক আছে, কার্বোহাইড্রেট বা গ্লুকোজটা তৈরি হইতেছিল কি বিজারণের মাধ্যমে? কার্বন বিজারণের মাধ্যমে। এই কার্বোহাইড্রেট বা কার্বন বিজারণের তিনটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? তিনটা ওয়ে আছে। মনে করে দেখেন, আমরা 9 10 4 নম্বর অধ্যায়ের মধ্যে পড়ছিলাম। সেই তিনটা ওয়ে কি কি? 1 নম্বর ওয়েটা হচ্ছে C3 চক্র বা কেলভিন চক্র। দুই নম্বর ওয়েটা কি ছিল? 2 নম্বর ওয়েটা ছিল C4 চক্র বা হ্যাচু স্লেক চক্র। 3 নম্বর ওয়েটা কি ছিল? 3 নম্বর ওয়েটা ছিল হচ্ছে ক্যাম প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ক্যাম প্রক্রিয়া। হ্যালো, বলেন। আজকে একজন কল ছিল বিকালের দিকে, উনি জানতে চাচ্ছিল যে ওনাকে নাকি কেউ বলছে যে 22 তারিখ থেকে মানে এইচএসসি 24 এর ক্লাস শুরু হবে। উনি জানতে চাচ্ছিল যে আসলে হবে কিনা। আচ্ছা, আমি ক্লাস শেষ করে কল দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, আমরা এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, এই যে বিক্রিয়াগুলো পড়ছি, এখানে পড়ছি, দেখেন এই যে বিক্রিয়াগুলো পড়ছি, সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল, গ্লুকোজ, অক্সিজেন, পানি, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কোন প্রক্রিয়ায় তৈরি হইতেছে? অন্ধকার প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অন্ধকার পর্যায়ে। কোন পর্যায়ে তৈরি হইতেছে? অন্ধকার পর্যায়ে। কোন প্রক্রিয়া তৈরি হইতেছে? অন্ধকার পর্যায়ে। এবং এই গ্লুকোজ তৈরি করার জন্য তো এক ধরনের শক্তি লাগবে। আমি আবারও বলতেছি, এই যে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে গ্লুকোজ, অক্সিজেন, পানি, এই যে প্রক্রিয়াটা আছে, সূর্যালোক, ক্লোরোফিল, এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার ক্যাম্প প্রক্রিয়া আজকে বোঝাবো না, নেক্সট ক্লাসে। এই বিক্রিয়ার গ্লুকোজটা তৈরি হয় কোন প্রক্রিয়ায় বলেন তো আমাকে? গ্লুকোজটা তৈরি হয় কিন্তু অন্ধকার প্রক্রিয়ায়, মানে অন্ধকার পর্যায়ে। কয়টা প্রক্রিয়ায়? সিথি প্রক্রিয়ায় বা হচ্ছে C4 প্রক্রিয়ায়। ঠিক আছে, সিথি প্রক্রিয়ার বা C4 প্রক্রিয়ায়। আচ্ছা, এখন এই গ্লুকোজ তৈরি করার জন্য তো একটা শক্তি লাগবে। কি লাগবে? শক্তি লাগবে। সেই শক্তি বা অ্যাটিপিটা আবার কোন প্রক্রিয়ায় তৈরি হয়? আলোক প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় তৈরি? আলোক প্রক্রিয়ায়। তাহলে আমরা সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা পর্যায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোক পর্যায়ে, আর একটা হচ্ছে অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে। একটা হচ্ছে আলোক পর্যায়ে, আর একটা হচ্ছে অন্ধকার বা আলোক
নিরপেক্ষ পর্যায়ে। তাহলে দেখেন আলোক পর্যায়ে কি তৈরি হবে? আলোক পর্যায়ে মূলত এটিপি এবং এনএডিপি মানে শক্তিটা তৈরি হবে। কি তৈরি হবে? শক্তিটা তৈরি হবে। সেই শক্তিটা কাজে লাগায় আমরা অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে স্ট্রোমার মধ্যে কি তৈরি করব? কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করব। আমরা কি বুঝাইতে পারলাম বেসিক কনসেপ্ট? আজকের ক্লাসে আমরা মেইনলি বেসিক কনসেপ্ট আলোচনা করতেছি, বেসিক কনসেপ্ট আলোচনা করছি। আমি মনে হয় খুব দ্রুত কথা বলতেছি, তাই না? ক্লাস কি ধরতে পারতেছেন আপনারা আমার পড়া? আমি কি খুব দ্রুত কথা বলতেছি? আমি কি আপনি ক্লাস ধরতে পারতেছেন? মানে ক্লাস ধরতে পারতেছেন আপনারা? আচ্ছা, এখন এই অ্যাটিপিটা তৈরি হয় কোন প্রক্রিয়ায় বলেন তো? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া আবার দুই ধরনের, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং আরেকটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, আর একটা কি? আরেকটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে যদি পরীক্ষায় আসে ফটোফসফোরাইলেশন কি, ঠিক আছে, ফটোফসফোরাইলেশন কি, তাহলে আনসার কি হবে? ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট সংযোগের মাধ্যমে এটিপি তৈরি করা। তাহলে সূর্যালোক ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় মানে হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমরা এইটুকু বুঝলে আমরা সামনের দিকে যাব। আমরা কি এইটুকু বুঝছি? আমরা কি এইটুকু বুঝছি? এখন দেখেন এই যে সালোক সংশ্লেষণের আমরা এইগুলো পড়লাম, এত কিছু পড়লাম আমরা পড়লাম। এখন এই সালোক সংশ্লেষণের অনেক কিছু তোমরা বাদ দিয়ে গেছি। সালোক সংশ্লেষণের যে মেইন সংজ্ঞাটা আছে, সালোক সংশ্লেষণের যে মেইন সংজ্ঞাটা দেখেন বইয়ের মধ্যে আছে। এখন আশা করি আপনারা বুঝবেন সংজ্ঞাটা কি লেখা আছে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি ব্যবহার করে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে, ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে ... অনেক কিছু লেখা আছে, এইগুলো লেখা আছে। এখন সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা বললে আশা করি বুঝবেন। কি লেখা আছে এখানে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আচ্ছা সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল, দেখেন বইয়ের মধ্যে সংজ্ঞাটা আছে। উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে কিসে পরিণত করে? এটিপি এবং এনএডিপি নামক রাসায়নিক শক্তি রূপান্তরিত করে। এটিপি এবং NADPH2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে বলেন এইটা আসলে কোন ধাপ? এটা মেইনলি হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। এটা সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে ছিল? আলোক পর্যায়ে ছিল। কোন পর্যায়ে ছিল? আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ ছিল। সংজ্ঞার পরে কি লেখা আছে? এবং এরপরে কি লেখা আছে? এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে এখানে এই রাসায়নিক শক্তি কোনটা? রাসায়নিক শক্তিটা হচ্ছে এই যে এটিপি আর NADPH2, ঠিক আছে? তাহলে এই রাসায়নিক শক্তি কোনটা? এই রাসায়নিক শক্তি হচ্ছে এটিপি এন্ড NADPH2। এই রাসায়নিক শক্তিকে কাজে লাগায় কি তৈরি করে? কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কি তৈরি করে? কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। গ্লুকোজ, কার্বোহাইড্রেট বা শর্করা C6H12O6
গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। উপজাত হিসেবে কি নির্গত করে? উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, অক্সিজেন নির্গত করে, অক্সিজেন নির্গত করে। ওই প্রক্রিয়াকে বলি আমরা সালোক সংশ্লেষণ। ওই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণ। তাহলে এই যে টার্মটুকু আছে, এই যে টার্মটুকু এখানে আছে, ওই যে টার্মটুকু এখানে আছে, এই যে টার্মটুকু এটা এখানে আছে, এটা মূলত কোন পর্যায়ে কি বোঝাইতেছে? আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে কি বোঝাইতেছে? আপনারা সালোক সংশ্লেষণের এখন সংজ্ঞাটা বুঝছেন? সালোক সংশ্লেষণের সংজ্ঞাটাকে এখন বুঝছেন? আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে কি বোঝাইতেছে? সালোক সংশ্লেষণের সংজ্ঞাটাকে এখন বুঝছেন? সালোক সংশ্লেষণের সংজ্ঞাটাকে এখন বুঝছেন কিনা আমাকে বলেন? সালোক সংশ্লেষণের সংজ্ঞাটাকে এখন বুঝছেন কিনা আমাকে বলেন? তাহলে এই দুইটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাইছি। এই দুইটা জিনিস কিন্তু আপনাদেরকে এতক্ষণ বুঝাইছি। তার মানে হচ্ছে আমি যদি আরো সহজ ভাষায় বলি, আরো সহজ ভাষায় বলি, প্রথমে কোরোপ্লাস্টের মধ্যে সূর্যের আলো আসবে। প্রথমে কোরোপ্লাস্টের মধ্যে কি আসবে? সূর্যের আলো আসবে, আলোক শক্তি, আলোক শক্তি। কোথায় আসবে? থাইলাকয়েডে। কোথায় আসবে? থাইলাকয়েডে। কোথায় আসবে? থাইলাকয়েডে। আমি একটা ফ্লো চার্ট বানাই দিচ্ছি থাইলাকয়েডে। থাইলাকয়েডে আলোক শক্তি থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে এবং NADPH2 তৈরি হবে। এটিপি তৈরি হবে এবং NADPH2 তৈরি হবে। NADPH2 তৈরি হবে, ঠিক আছে? NADPH2 তৈরি হবে। কি তৈরি হবে? এটিপি তৈরি হবে, NADPH2 তৈরি হবে। এই এটিপি এবং NADPH2 কোথায় চলে যাবে এখন? স্ট্রোমাতে। কোথায়? স্ট্রোমাতে। স্ট্রোমাতে, স্ট্রোমাতে চলে যাবে। বাইরে থেকে কে ঢুকতেছে? বাইরে থেকে কে ঢুকতেছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এই স্ট্রোমাতে কার্বন ডাইঅক্সাইডের কি ঘটবে? কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটবে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটবে। তারপর এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে C6H12O6 বা কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হবে। কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হবে, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হবে। এবং উপজাত হিসেবে কি নির্গত হবে? অক্সিজেন। উপজাত হিসেবে কি নির্গত হবে? অক্সিজেন। এই জিনিসটুকুই লেখা আছে, এই জিনিসটুকুই লেখা আছে, বুঝছেন? এই যে ফেজটুকু আছে, এই যে ফেজটুকু আছে, এই যে ফেজটুকু আছে, এইটুকু হচ্ছে আলোক পর্যায়। এইটুকু কি? এইটুকু হচ্ছে আলোক পর্যায়। এইটুকু হচ্ছে আলোক পর্যায়। আর এই যে ফেজটুকু এখানে আছে, এই যে ফেজটুকু এখানে আছে, এইটুকু হচ্ছে অন্ধকার পর্যায়। এইটুকু হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? বুঝছেন নাকি এখনো বুঝেন না? আমাকে বলেন। তাহলে আমরা যদি সালোক সংশ্লেষণটাকে সহজ ভাষায় বলি, সূর্য থেকে আলো আসতেছে, পাতার কোরোপ্লাস্টে ঢুকতেছে, পাতার কোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকয়েড আছে, সেই থাইলাকয়েডের মধ্যে কি তৈরি হইতেছে? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন। কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন। কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি তৈরি হইতেছে? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি তৈরি হইতেছে? এটিপি আর NADPH2। এই এটিপি বা NADH2 কে আমরা কি বলতেছি? এটিপি বা NADH2 কি বলতেছি আমরা? রাসায়নিক শক্তি। কি বলতেছি? রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। তাহলে আলোক শক্তি প্রথমে কিসে কনভার্ট হইতেছে? যে রাসায়নিক শক্তিতে কনভার্ট হইতেছে, ঠিক আছে? রাসায়নিক শক্তিতে কনভার্ট হইতেছে, রাসায়নিক শক্তিতে কনভার্ট হইতেছে। বুঝছেন? বুঝছেন? সেই রাসায়নিক শক্তিটা আবার পরে কার উপর কাজ করতেছে? সেই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে স্ট্রোমাতে চলে যেতেছে। স্ট্রোমাতে গিয়ে এখানে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে পত্ররন্ধ্র দিয়ে কোরোপ্লাস্টের ভিতর, সেই কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করতেছে। এটা হচ্ছে অন্ধকার পর্যায় এবং গ্লুকোজ বা শর্করা তৈরি হইতেছে, উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়েছে। এগুলোই সংজ্ঞায় লেখা আছে। এখনো যদি হচ্ছে না বুঝেন, তাহলে আসলে আমি সব ভেঙে চুরে একাকার করে ফেলছি। আসলে আই থিঙ্ক বুঝে ফেলার কথা, আই থিঙ্ক বুঝে ফেলার কথা। আগের পেজটা লিখতে পারেন নাই না? আচ্ছা, ওকে। এই যে আগের পেজটা দিয়ে দিস, আগের পেজটা দিয়ে দিস, ঠিক আছে? আগের পেজটা দিয়ে দিস। বলেন মানে হচ্ছে আজকে মানে হচ্ছে ক্লাস করে কেমন লাগলো? এই যে অল্প মানে বেশি নেই, মাত্র 50 মিনিটের মতো পড়াইছি। কেমন লাগছে বলেন? কেমন লাগলো বলেন আমাকে? এই যে 50 মিনিট পড়াইলাম, কি কি বুঝলেন, কি কি বুঝেন নাই? আমি কমেন্ট চেক করতেছি। ওকে, ক্লিয়ার, ওকে, ফাইন। ওকে, রিনা রানী দেবী, আবু হানিফরাতুল, মিথিলা ফারহানা, সৌরভ পাল, সজীব আহমেদ। আচ্ছা, একজন বলছে ভাই আরেকবার আরেকটু প্লিজ। কোন পার্টটা আরেকবার? কালকে ICT এক্সাম, তাই ক্লাস করতে পারে না সাদিয়া মরে, পরে রেকর্ড করে নিয়েন। আচ্ছা, কোন পার্টটা বুঝেন না ওইটা বললেন। আর আমার মনে হয় আপনি রেকর্ড দেখে নিতে পারবেন, টেনে রেকর্ড দেখে নিতে পারবেন, তাই না? আচ্ছা, তারপরে বলেন, আই উইল ট্রাই। এখন সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা আমাদেরকে হচ্ছে মানে একদম কি বলে এটাকে, আমাদের একেবারে সমতা বিধান সহ পড়তে হবে, সমতা বিধান সহ পড়তে হবে, ঠিক আছে? সমতা বিধান সহ পড়তে হবে। তাহলে আমরা যদি সমতা বিধান করি, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি, 12 অণু পানি। এখানে কে আছে? সূর্যালোক। এখানে কে আছে? সূর্যালোক। এখানে কে আছে?
এখানে কি আছে ক্লোরোফিল, কি আছে ক্লোরোফিল, এখানে কি আছে ক্লোরোফিল, উৎপন্ন হইতেছে কি গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ, উৎপন্ন হইতেছে পানি 6 অণু পানি, 6 অণু পানি, উৎপন্ন হইতেছে হচ্ছে 6 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন। এই সমতা বিধান সহ শিখতে হবে, সমতা বিধান হচ্ছে শিখতে হবে, এবং এই সমতা বিধানটা হচ্ছে শিওরলি আসবে, শিওরলি আসবে, শিওর শর্ট এমসিকিউ, শিওর শর্ট এমসিকিউ। এই সমতা বিধান সহ বিক্রিয়াটা শিওর শর্ট এমসিকিউতে আসবে, বিক্রিয়া দেওয়া থাকবে, সমতা বিধান করা থাকবে না, তখন আপনাকে বলবে হচ্ছে মানে সমতা বিধান করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, সৃজন রয় বলতেছে রেকর্ড দেখে নিতে হয়, একটা জিনিস 3-4 বার পড়লে এমনি ভালো লাগে না। একটা দেখেন আমার ব্যাপারে হচ্ছে একটা অভিযোগ আছে, এটা হচ্ছে আমি আমার ক্লাস অনেক লেংদি হয়, আমি ক্লাসের মধ্যে এক পড়া বারবার পড়াই, এতে টাইম ওয়েস্ট হয়। এখন এইটার একটা কারণ বলি আমি, দেখেন আপনার কিন্তু বায়োলজির বাইরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেকগুলো সাবজেক্ট আছে, তাই না? আচ্ছা, তো ওই সাবজেক্টগুলোর প্যারার কারণে বায়োলজিতে এমনিতেই পড়া হয় না। আমি ক্লাসে একটা কথা বারবার বলি বা একটা পড়া বারবার রিপিট করি, একটা টপিকই বারবার রিপিট করি, বা যেটা হচ্ছে আলটিমেটলি ইম্পর্টেন্ট ওই পার্টটা রিপিট করি, যাতে হচ্ছে ক্লাসের পড়াটা আপনার ক্লাসেই হয়ে যায়। আপনি যদি আমার সাথে মুখে বলে বলে প্র্যাকটিস করেন, ধরেন ফোনটা আপনার সাথে সামনে আছে এবং হচ্ছে আপনি কি বলে এটাকে, আপনি আমার কথা বলার সাথে সাথে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি আনসার করতেছেন, তো আলটিমেটলি যেটা হবে আপনি ক্লাসে প্র্যাকটিস করলে ক্লাসে আপনার পড়া শিখা হয়ে যাবে, আর পরে প্যারা নিতে হবে না, ঠিক আছে, প্যারা নিতে হবে না। আমরা সামনের দিকে যাই, এই কারণে আমি ক্লাসে বারবার পড়া রিপিট করি। আচ্ছা, এখন এই শালক সংশ্লেষণ হচ্ছে মানে শালক সংশ্লেষণ কিন্তু এখানে একটা জারণ বিজারণ প্রক্রিয়া, শালক সংশ্লেষণ কিন্তু একটা জারণ বিজারণ প্রক্রিয়া, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের কি ঘটে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে, কার্বন ডাইঅক্সাইডের কি ঘটে, শালক সংশ্লেষণ কিন্তু একটা জারণ বিজারণ প্রক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, শালক সংশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এখানে কার বিজারণ ঘটে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। এখন আমাকে বলেন কার জারণ ঘটে, কার জারণ ঘটে এটা আমাকে বলেন, কার জারণ ঘটে এটা আমাকে বলেন, কার জারণ ঘটে এটা আমাকে বলেন, কার জারণ ঘটে এটা আমাকে বলেন। আচ্ছা, শালক সংশ্লেষণ অঙ্গ, আমরা এখন শালক সংশ্লেষণ অঙ্গতে আসি, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাস করলে আপনার এই পড়া বারবার গিয়ে অন্য কোথাও গিয়ে পড়তে হবে না, ব্যাপারটা হচ্ছে এটা, ক্লাসের পড়া শেষ হয়ে যাবে, আর বাসায় যদি আপনি আরেকবার বইটা রিডিং পড়েন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন আমরা যে জায়গায় আসি, শালক সংশ্লেষণ অঙ্গ, শালক সংশ্লেষণ অঙ্গ, শালক সংশ্লেষণ অঙ্গ, অর্থাৎ শালক সংশ্লেষণটা কোথায় ঘটে, শালক সংশ্লেষণ অঙ্গ, শালক সংশ্লেষণ কোথায় ঘটে, কোথায় ঘটে শালক সংশ্লেষণ অঙ্গ, প্রশ্নটা হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা যদি বলি এখানে কালি কই, কালি চেঞ্জ হয় না কেন? আচ্ছা দেখেন আমি যে সৌরভ পাল বা হচ্ছে শায়লা বা মিথিলা ফারহানা বা নাহিদুল তাদের কাউকে জিজ্ঞেস করলাম, মানে ক্লাস 6 এর বেসিক দিয়ে আপনারা আমাকে আনসার দেন শালক সংশ্লেষণ কোথায় ঘটে, তো ওরা আমাকে বলবে ভাইয়া শালক সংশ্লেষণ সবুজ পাতায় ঘটে। তো তাদেরকে আমি পরের প্রশ্ন করলাম যে শালক সংশ্লেষণের যে সবুজ পাতায় ঘটতেছে, তাহলে ভাইয়া পাতা কেন সবুজ হয় আমাকে বলেন। তো তারপর তারা আমাকে উত্তর দিবে ভাইয়া পাতা সবুজ হয় কারণ পাতাতে কি থাকে, ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। এখন তারপরের প্রশ্ন তাদের প্রতি থাকবে আমার ভাইয়া তাহলে ক্লোরোফিল কোথায় থাকে, তাহলে ক্লোরোফিল হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। তাহলে শালক সংশ্লেষণ আলটিমেটলি কোথায় ঘটে, শালক সংশ্লেষণ আলটিমেটলি কোথায় ঘটে, ক্লোরোপ্লাস্টে ঘটে। কোথায় ঘটে? 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 ক্লোরোপ্লাস্ট ঘটে। এখন মানে হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট আছে কার মধ্যে, নাই কার মধ্যে, ক্লোরোপ্লাস্ট আছে কার মধ্যে, নাই কার মধ্যে। তাহলে এই যে পার্টটা আমি লিখতেছি এইটুকু একেবারে বেসিক পার্ট, এইটুকু একেবারে বেসিক পার্ট, এবং এই বেসিক পার্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। বেসিক পার্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। ক্লোরোপ্লাস্ট নাই কোন জায়গায়, ক্লোরোপ্লাস্ট নাই কোন জায়গায়, ক্লোরোপ্লাস্ট নাই কোন জায়গায়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ক্লোরোপ্লাস্ট নাই কোন জায়গায়, ঠিক আছে? আপনারা কি কেউ জানেন কমেন্টে? এটা হচ্ছে আপনাদের প্রতি প্রশ্ন, দেখি কমেন্টে কেউ জানাইতে পারে কিনা। ক্লোরোপ্লাস্ট নাই কোন জায়গায়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনাদের প্রতি। এবং ক্লোরোপ্লাস্ট আছে কোন জায়গায়, ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি জায়গায় কোন থাকে, যেমন শৈবাল, শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি পরিমাণে থাকে। শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? বলা হয় পৃথিবীর 60%, পৃথিবীর 60% শালক সংশ্লেষণ, পৃথিবীর 60% শালক সংশ্লেষণ হচ্ছে শৈবাল করে। তার মানে শৈবালকে যত আলটিমেটলি আপনি যত ইজি মনে করেন যে হচ্ছে ছোট্ট একটা মানে উদ্ভিদ, ব্যাপারটা এমন না। আলটিমেটলি পুরো পৃথিবীর 60% শালক সংশ্লেষণ। তাহলে আপনি বুঝতে পারতেছেন পুরো পৃথিবীর অক্সিজেনের 60% হচ্ছে এই শৈবাল তৈরি করে দিতেছে, ঠিক আছে? আচ্ছা
আমি হচ্ছে আচ্ছা মূলে নাই, আচ্ছা মূলে নাই ইকোলাই। আচ্ছা আমি এরকম আনসার চাচ্ছি না, আসলে আরো স্পেসিফিক্যালি আনসার চাচ্ছি। শৈবালে, সবুজ শৈবালে কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে, সবুজ শৈবালে কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে, সবুজ শৈবালে কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। আমি স্পেসিফিক্যালি আনসার চাচ্ছি, দেখি কেউ দিতে পারে কিনা। আচ্ছা সায়ানোব্যাকটেরিয়াতে নাই, উম্মে হাবিবা। আচ্ছা একটা ঠিক আছে, একটা ঠিক আছে মেনে নিলাম, একটা ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা আচ্ছা কেউ আনসার দিতে পারতেছে না। আমি কিন্তু বললাম এটা এটা একেবারে বেসিক অংশ, এবং এটা থেকে মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন আসছে, এবং মেডিকেলে এটা আবার আসবে, মেডিকেলে এটা আবার আসবে। ঠিক আছে, এখন পর্যন্ত কেউ এই কে আনসার দিয়ে দিছে, কে আনসার দিয়ে দিছে দেখি। এটা কে আনসার দিছে? সুবা সাফায়াত সিজদা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই কোরোপ্লাস্ট নাই হচ্ছে, কোরোপ্লাস্ট নাই হচ্ছে কোন কোন জায়গায়? প্রাণী কোষে, প্রাণী কোষে কোরোপ্লাস্ট নাই। এবং দ্বিতীয়ত কোরোপ্লাস্ট নাই হচ্ছে ছত্রাক। কোন জায়গায় কোরোপ্লাস্ট নাই? ছত্রাকে নাই। কোন জায়গায় নাই? ছত্রাকে নাই। সাদমান খান আনসার দিয়ে দিছিল। আচ্ছা ছত্রাকে এবং প্রাণী কোষে, ছত্রাকে এবং প্রাণী কোষে কোরোপ্লাস্ট নাই। ঠিক আছে, তো ছত্রাকে যে প্লাস্টিড নাই বা কোরোপ্লাস্ট নাই, ঠিক আছে, ছত্রাকে যে প্লাস্টিড নাই, কোরোপ্লাস্ট নাই, এটা মেডিকেলে অনেকবার আসছে, এটা মেডিকেলে অনেকবার আসছে, এটা মেডিকেলে অনেকবার আসছে। ঠিক আছে, মেডিকেলে অনেকবার আসছে। তাহলে আমরা সবাই একবার কমেন্ট করে ফেলেন ছত্রাকে কোরোপ্লাস্ট নাই, সবাই কমেন্ট করেন, মনে থাকবে তাহলে সারা জীবন। সবাই কমেন্টে লেখেন ছত্রাকে কোরোপ্লাস্ট নাই, এটা মেডিকেলে আপনার বয়স যত তার চেয়ে বেশি বার আসছে। এখানে যারা ক্লাস করতেছে কারো বয়স কি 20-এর বেশি হবে? 20 বারেরও বেশি আসছে, মানে আপনার বয়সের চাইতেও বেশি বার আসছে যে ছত্রাকে কোরোপ্লাস্ট নাই। ঠিক আছে, আচ্ছা আদিরই বলছিল আগে, সাদমান খান বলছিল, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা সবাই একবার কমেন্টে লেখেন ছত্রাকে কোরোপ্লাস্ট থাকে না, লেখেন লেখেন লেখেন। আচ্ছা তাহলে কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে সবুজ শৈবালে। আচ্ছা দেখেন আমি বলি আপনারে, এই যে এইখানে যা আছে, এখানে যা আছে আপনার বইয়ের মধ্যে যা আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই। কোরোপ্লাস্ট কই বেশি আছে, কোরোপ্লাস্ট কই বেশি আছে বা আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, আপনি ইজিলি পারবেন, ইজিলি পারবেন। ঠিক আছে, ইজিলি পারবেন। ব্রায়োফাইটস, ব্রায়োফাইটস, টেরিডোফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। আচ্ছা এখানে প্রচুর পরিমাণে আছে। আচ্ছা আর নাই কোন জায়গায়? সায়ানোব্যাকটেরিয়াতেও নাই। আর নাই কোন জায়গায়? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই, সায়ানোব্যাকটেরিয়াতেও নাই, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই, নীলাভ সবুজ শৈবালেও নাই, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালেও নাই। ঠিক আছে, আচ্ছা তো সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালে কোরোপ্লাস্ট না থাকলেও আরেকটা চমৎকার জিনিস থাকে। সেই চমৎকার জিনিসটা কি? কোরোপ্লাস্ট না থাকলে আরেকটা চমৎকার জিনিস থাকে। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালে কোরোপ্লাস্ট না থাকেও আরেকটা চমৎকার জিনিস থাকে। সেই চমৎকার জিনিসটা কি? সেই চমৎকার জিনিসটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। সেই চমৎকার জিনিসটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। সেই চমৎকার জিনিসটার নাম কি? ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর। আপনারা বেসিক জিনিস তো জানেন, এই যে ক্রোম, এই যে ক্রোম, এই যেখানে ক্রোম শব্দটা আছে, এই যেখানে ক্রোম শব্দটা আছে, ক্রোমা, ক্রোম শব্দের মানে কি? ক্রোম শব্দের মানে কি? রং। ক্রোম শব্দের মানে কি? রং। ক্রোম শব্দের মানে কি? রং। তার মানে নীলাভ সবুজ শৈবালের মধ্যে কোরোপ্লাস্ট নাই, নীলাভ সবুজ শৈবালের মধ্যে কোরোপ্লাস্ট নাই, বাট কি আছে? ক্রোমাটোফোর আছে। তাহলে আলটিমেটলি সেইখানে এই কোরোপ্লাস্টের ভূমিকাটা কে পালন করবে? ক্রোমাটোফোর পালন করবে। কে পালন করবে? ক্রোমাটোফোর পালন করবে। সবাই ক্লিয়ার এইটুকু? সবাই ক্লিয়ার? আচ্ছা আরেকটা ব্যাপার বলি, আরেকটা ব্যাপার বলি, আরেকটা ব্যাপার বলি, শুনেন। আপনার বইয়ের মধ্যে, আর আপনার বইয়ের মধ্যে কি কি আছে? বোটানি বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম কোষীয় গঠন, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব, তৃতীয় অধ্যায়ের নাম কোষ রসায়ন, এইটুকু বাদ। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব। অণুজীবের মধ্যে কি কি আছে? অণুজীবের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর আছে হচ্ছে ভাইরাস আর ম্যালেরিয়া। আচ্ছা আমাকে বলেন, ভাইরাসের মধ্যে কোরোপ্লাস্ট আছে? নাই। ব্যাকটেরিয়ার মধ্যে কোরোপ্লাস্ট আছে? নাই। ম্যালেরিয়ার মধ্যে কোরোপ্লাস্ট আছে? নাই। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এগুলা বাদ দিলে আপনার বইয়ের মধ্যে আর কি কি আছে? ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে, শৈবাল আছে, এই যে ছত্রাক আছে, জিমনোস্পার্ম মানে নগ্নবীজী উদ্ভিদ আছে, এবং এনজিওস্পার্ম মানে আবৃতবীজী উদ্ভিদ আছে।
তার মানে আপনার বইয়ের মধ্যে যা যা উদাহরণ আছে, আপনার বইয়ের মধ্যে যা যা উদাহরণ আছে, তার যেমন যা যা অধ্যায় আছে, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ, ব্রায়োফাইটা, সবুজ শৈবাল, সবার মধ্যেই কোরোপ্লাস্ট আছে, শুধু ছত্রাকের মধ্যে নাই। শুধু এইটা মাথায় রাখবেন, শুধু ছত্রাকের মধ্যে নাই, বাদ বাকি সবার মধ্যেই আছে। শুধু ছত্রাকের মধ্যে নাই, বাদ বাকি সবার মধ্যেই। বইয়ের মধ্যে যেগুলো আপনার বইয়ের টেক্সট বুকে যে টপিকগুলো আছে সেটার মধ্যে শুধু ছত্রাকে নাই, বাদ বাকি সবার মধ্যে আছে। দ্যাটস ইট, ঠিক আছে, সবার মধ্যে আছে। এবং কিছু কিছু উদ্ভিদ আছে এদের মানে হচ্ছে সারা দেহেই কোরোপ্লাস্ট, এদের সারা দেহেই কোরোপ্লাস্ট। তাহলে কাদের সারা দেহে কোরোপ্লাস্ট? কাদের সারা দেহে কোরোপ্লাস্ট? কাদের সারা দেহে কোরোপ্লাস্ট? কাদের সারা দেহে কোরোপ্লাস্ট? ঠিক আছে, যেমন সবুজ শৈবাল, সবুজ শৈবাল তার সারা দেহে কোরোপ্লাস্ট। ঠিক আছে, তারপর রিক্সিয়া নামে হচ্ছে আরেকটা উদ্ভিদ আছে, রিক্সিয়া নামে আরেকটা উদ্ভিদ আছে, তার হচ্ছে মানে সারা দেহে কোরোপ্লাস্ট। মার্চেন্টিয়া নামে একটা কোরোপ্লাস্ট আছে, তারও সারা দেহ কোরোপ্লাস্ট। এরা মূলত হচ্ছে ব্রায়োফাইট, এরা মূলত হচ্ছে ব্রায়োফাইটস, এরা মূলত হচ্ছে ব্রায়োফাইটস, এরা মূলত কি? এরা হচ্ছে মূলত ব্রায়োফাইটস, এরা মূলত কি? ব্রায়োফাইটস। ঠিক আছে, নাজমুল এরা কি অকোষীয়? বাবারে বাবা, এরা কি অকোষীয়? কে আপনারে বললো? কারা অকোষীয়? হ্যাঁ, ভাইরাস মানে ভাইরাস অকোষীয়, শুধুমাত্র ভাইরাসটাই তো অকোষীয়, আর বাদ বাকি তো কেউ অকোষীয় না। তাহলে রিক্সিয়া, মার্চেন্টিয়া, সবুজ শৈবাল এদের সারা দেহে কোরোপ্লাস্ট থাকে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে এই যে কোরোপ্লাস্ট, এই কোরোপ্লাস্টই হচ্ছে আলটিমেটলি শালক সংশ্লেষণ অঙ্গ। এই কোরোপ্লাস্টে আলটিমেটলি কি? এই কোরোপ্লাস্টে শালক সংশ্লেষণ অঙ্গ। এই কোরোপ্লাস্টে কি? এই কোরোপ্লাস্ট, আচ্ছা এখানে যদি আরো সহজভাবে বলা হয় যে ফটোসিনথেসিস অঙ্গ কি কি আছে? ফটোসিনথেসিস অঙ্গ, ফটোসিনথেসিস অঙ্গ হচ্ছে সবুজ পাতা বা উদ্ভিদের যে কোনো সবুজ অংশ। এখন এই ফটোসিনথেসিস অঙ্গাণুটা কি? অঙ্গাণুটা কি বলেন তো? অঙ্গাণুটা কি? সবুজ পাতা কেন সবুজ হয়? কোন অঙ্গাণুর কারণে সবুজ হয়? কোরোপ্লাস্টের কারণে। কোন অঙ্গাণুর কারণে? কোরোপ্লাস্টের কারণে। এখন ফটোসিনথেসিস স্থান, অর্থাৎ ফটোসিনথেসিস কোন জায়গার মধ্যে ঘটে? কোরোপ্লাস্টের কোন জায়গার মধ্যে ঘটে বলেন তো? আলোক পর্যায়ে কোন জায়গার মধ্যে ঘটে? থাইলাকয়েডে ঘটে। কোন জায়গার মধ্যে ঘটে? থাইলাকয়েডে ঘটে। তাহলে সবুজ পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি আমাকে বলেন তো? সবুজ পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল টিস্যু। সবুজ পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এই মেসোফিল টিস্যুর মধ্যে কোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এক্স্যাক্টলি, রিদিকা বিনতে ফাতেমা, তারপর হচ্ছে ফারজু আক্তার, ভেরি গুড। সবাই এইটুকু ক্লিয়ার। এখন আমরা মেইনলি শালক সংশ্লেষণে যে রঞ্জকটুকু ইউজ করা হয়, যে রঞ্জক পদার্থ বা যে পিগমেন্টগুলো ইউজ করা হয়, সেই রঞ্জক পদার্থগুলো নিয়ে আলোচনা করব। সেই রঞ্জক পদার্থগুলোকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটার নাম হচ্ছে ক্লোরোফিল। প্রথমটার নাম হচ্ছে ক্লোরোফিল। দ্বিতীয়টার নাম হচ্ছে কেরোটিনয়েড। দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম হচ্ছে কেরোটিনয়েডস। 3 নম্বরটার নাম হচ্ছে ফাইকোবিলিন্স। 3 নম্বরটার নাম কি? 3 নম্বরটার নাম হচ্ছে ফাইকোবিলিন্স। 3 নম্বরটার নাম হচ্ছে ফাইকোবিলিন্স। আচ্ছা, এই ক্লোরোফিলকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লোরোফিল এ, আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে ক্লোরোফিল এ, CHA মানে ক্লোরোফিল এ, আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি, আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি। আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি, আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন
এই ক্লোরোফিল এর কালারটা কি? ক্লোরোফিল দুইটাই সবুজ, কারণ ক্লোরোফিল তো আলটিমেটলি সবুজই হয়। ক্লোরোফিল তো আলটিমেটলি কি হবে? সবুজ বর্ণের হবে। কোন বর্ণের হবে? সবুজ বর্ণের হবে। এখন ক্লোরোফিল এ কেমন সবুজ? ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ। 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 আর এই ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ। ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ। ক্লোরোফিল বি কি রকম? ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ। ক্লোরোফিল বি কি রকম? নীলাভ সবুজ। ঠিক আছে, আচ্ছা। আর আমরা যদি এখান থেকে হচ্ছে আরো কিছু জিনিস জানতে চাই, ক্লোরোফিল এর যে সংকেতটা আছে, ক্লোরোফিল এর সংকেতটা এখান থেকে আমরা চাইলে জানতে পারি। ক্লোরোফিল এর সংকেতটা কি? ক্লোরোফিল এর সংকেতটা হচ্ছে C55 H72 U5 N4 Mg। এটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এর মানে হচ্ছে সংকেত। আর এই যে এটা হচ্ছে ক্লোরোফিল বির সংকেত, এটা হচ্ছে ক্লোরোফিল বির সংকেত। C55 H70 U6 N4 Mg। ঠিক আছে, আচ্ছা। এই ক্লোরোফিল বি কে বলা হয় সহযোগী পিগমেন্ট। এই ক্লোরোফিল বি কে বলা হয় সহযোগী পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট। এর কারণ হচ্ছে এই ক্লোরোফিল বি আলোক শক্তিটাকে ধরে নিজের কাছে রাখতে পারে না। কাকে দিয়ে দেয়? এই ক্লোরোফিল একে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? ক্লোরোফিল একে দিয়ে দেয়। এই কারণে ক্লোরোফিল একে বলা হয় সক্রিয় অণু। এই কারণে ক্লোরোফিল একে কি বলা হয়? এই কারণে ক্লোরোফিল একে বলা হয় সক্রিয় অণু। ক্লোরোফিল একে বলা হয় সক্রিয় অণু। ক্লোরোফিল একে বলা হয় সক্রিয় অণু। কেন বলা হয়? কারণ ক্লোরোফিল বি আলোটা ধরে কাকে দিয়ে দেয়? ক্লোরোফিল বি আলোটা ধরে কাকে দিয়ে দেয়? একে দিয়ে দেয়। যেহেতু এটা ধরে সে এই বি আলোটাকে ধরে একে দিয়ে দিতেছে, যেহেতু সে ধরতেছে, সে সাহায্য করতেছে, তার মানে এটা সহযোগী পিগমেন্ট ক্লোরোফিল বি। আর যেহেতু এ আলোটা গ্রহণ করে পরে কাজ করতেছে, এই কারণে একে বলা হয় সক্রিয় অণু। একে কি বলা হয়? সক্রিয় অণু। সক্রিয় অণু বলা হয়। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন আমাকে? এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? 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 আচ্ছা, এখন আমরা ক্যারোটিনয়েডের প্রকারভেদ পড়বো। কার প্রকারভেদ পড়বো? আচ্ছা, আমি লেখার জন্য একটু সময় দিই। আপনারা লেখেন খাতার মধ্যে। লেখার জন্য একটু সময় দিই। লেখেন খাতার মধ্যে। লেখার জন্য একটু সময় দিয়ে আপনারা খাতার মধ্যে লেখেন তাহলে। ওকে, ফাইন, দ্যাটস গুড। আচ্ছা, ওকে, লেখা ডান শেষ হলে হচ্ছে কমেন্টে লেখেন সিএইচ। আচ্ছা, লেখা শেষ হলে কমেন্টে ডান লেখেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ক্লোরোপ্লাস্ট কিন্তু সবচেয়ে বেশি থাকে মেসোফিল টিস্যুতে। ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে হচ্ছে মেসোফিল টিস্যুতে। পাতার যে গ্রাউন্ড টিস্যু, সেই মেসোফিল টিস্যুতে হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল সবচেয়ে বেশি থাকে হচ্ছে মেসোফিল টিস্যুতে। কোথায় থাকে? মেসোফিল টিস্যুতে থাকে। কোথায় থাকে? মেসোফিল টিস্যুতে থাকে। ঠিক আছে, আচ্ছা, ডান বাম অল শেষ। ওকে, ফাইন। তাহলে এখন আমরা মেইনলি ক্যারোটিনয়েড নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ক্যারোটিনয়েড নিয়ে কথা বলবো। ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েডকে আমরা দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে কেরোটিন, একটা হচ্ছে কি কেরোটিন, এবং আরেকটা হচ্ছে জেন্থোফিল। ঠিক আছে, আরেকটা হচ্ছে জেন্থোফিল। এই জেন্থোফিলের যে বর্ণ বা কালারটা, এটা পরীক্ষা আসবে। জেন্থোফিলের বর্ণ হচ্ছে হলুদ। এই জেন্থোফিনের বর্ণ কিরকম? হলুদ। ঠিক আছে, আচ্ছা। আর কেরোটিনের বর্ণ কিরকম? কেরোটিনের বর্ণ হচ্ছে কমলা। কেরোটিনের বর্ণ হচ্ছে কমলা। যেমন কেরোটিনের একটা উদাহরণ আছে, আমরা যদি বলি বিটা কেরোটিনের একটা উদাহরণ আছে। বিটা কেরোটিনের উদাহরণটা হচ্ছে গাজর। বিটা কেরোটিনের উদাহরণটা হচ্ছে গাজর।
আমি আপনার হচ্ছে একটা বেসিক জিনিস এখন পড়াই। ভিটামিন এর দুইটা উৎস আছে বা সোর্স আছে, দুই ধরনের, ঠিক আছে। যেই ভিটামিন এর যেই উৎসটা আমরা উদ্ভিদ থেকে পাই, ভিটামিন এর যেই উৎসটা আমরা উদ্ভিদ থেকে পাই তাকে বলি আমরা বিটা ক্যারোটিন। ভিটামিন এ এর যেই প্ল্যান্ট সোর্সটা আছে, ভিটামিন এর যে প্ল্যান্ট সোর্সটা আছে বা উদ্ভিদের সোর্সটা আছে, সেটা হচ্ছে ভিটামিন এর যে উদ্ভিদের সোর্সটা আছে সেটাকে বলি আমরা বিটা ক্যারোটিন। সেটার উদাহরণ কি? সেটার উদাহরণ হচ্ছে গাজর। আর ফুলের জন্য ধরেন একটা ফুল হলুদ হইতেছে বা বিভিন্ন বর্ণ কালার হইতেছে, বিটা জেন্থিন নামে একটা পদার্থ আছে, মেডিকেলে অনেক আগে আসছিল। জেন্থোফিল, জেন্থো মানে হলুদ, বিটা জেন্থিন তাহলেও তো হচ্ছে হলুদ, ব্যাপারটা এমন আর কি। তো এই জেন্থোফিলের কালারটা আমি বলে রাখতেছি, এটা শিউর শর্ট, এটা শিউর শর্ট এমসিকিউ, এই যে এই পার্টটুকু, ঠিক আছে। কেরোটিন, জেন্থোফিল। কেরোটিন কিরকম কালার? কেরোটিন হচ্ছে কমলা কালার। কি কালার? কমলা কালার। জেন্থোফিল হচ্ছে হলুদ কালার। বিটা ক্যারোটিন, গাজর উদাহরণ। ভিটামিন এর প্ল্যান্ট সোর্স হচ্ছে বিটা ক্যারোটিন, ঠিক আছে। এটার কারণে কি হয়, মানে এটা না থাকলে এটার ভাবে রাত কানা হয়। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। জেন্থোফিলের সংকেতটা কি? জেন্থোফিলের সংকেতটা হচ্ছে C40 H56 O2। কেরোটিনের সংকেতটা কি? কেরোটিনের সংকেতটা হচ্ছে C40 H56O, ঠিক আছে। আচ্ছা, কেরোটিন এবং জেন্থোফিলকে একসাথে বলা হয় কেরোটিনয়েডস। কি বলা হয়? কেরোটিনয়েডস বলা হয়, ঠিক আছে। শিউর শর্ট এমসিকিউ, এটা আসবেই, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে পার্টটা এখানে আছে, এই যে পার্টটা এখানে লিখছি আমি, এইটাও শিউর শর্ট এমসিকিউ, ঠিক আছে। এইটাও শিউর শর্ট এমসিকিউ। এই পার্ট থেকে এমসিকিউ আসবেই, এগুলো শিউর শর্ট এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবেই, ঠিক আছে। এমসিকিউ আসবেই। একজন বলছে ক্লাস 9-10 এগুলো পড়ায় আসছে, তাহলে আমি এগুলো পড়াবো না নাকি? বাট ক্লাস 9-10 পর আমি পড়ার সাথে ইন্টারের পড়া লিঙ্ক করে দিতেছি, মানে হচ্ছে এটা যে বেসিক কনসেপ্টটা ধরাই দিতেছি, ঠিক আছে। গান যখন শিখায়, তখন রেওয়াজ যখন করে, তখন মানে তাল সুর লয় যখন ঠিকঠাক মতো, তখন মনে হয় যে একটা তারের সাথে আরেকটা তার ঠিক মতো হচ্ছে ধাক্কা খাইতেছে, বাড়ি খাইতেছে। তো 9-এর সাথে ইন্টারের পড়া মিলাইতে পারতেছেন, যারা মিলাইতে পারতেছেন 9 এবং ইন্টার একসাথে ক্রস কানেকশন করাইতে পারতেছেন, মেডিকেলের ফার্স্ট ইয়ারে গিয়ে তারা ক্রস কানেকশন। আচ্ছা, হুমায়রা মাহি খুবই সুন্দর একটা প্রশ্ন করছে, সংকেত মনে রাখা আসলে কতটুকু দরকার? আমি একটা কথা বলি, বেসিক্যালি এই সংকেতগুলা বোর্ড পরীক্ষায় খুবই কম আসে। কলেজের পরীক্ষায় হচ্ছে যদি স্যার ইচ্ছা করে যে আপনাকে আটকাবে তাহলে দিতে পারে, কিন্তু এই সংকেতগুলা মেইনলি কোন পরীক্ষার জন্য লাগে আমি বলি, এই সংকেতগুলা মেইনলি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডি ইউনিটের জন্য লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডি ইউনিটের জন্য লাগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডি ইউনিটের জন্য লাগে, বা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লাগে, ঠিক আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লাগে, বা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লাগে, ঠিক আছে। সংকেতগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য মেইনলি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষার জন্য হচ্ছে জেন্থোফিল এবং কেরোটিনের সংকেত ইম্পর্টেন্ট। বাট আমরা যে ক্লোরোফিল এ বা ক্লোরোফিল বি পড়ে আসলাম, সেইগুলো জাহাঙ্গীরনগর বা ডি ইউনিট বা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমাদের হচ্ছে আরেকটা পার্ট পড়তে হবে, সেটা হচ্ছে ফাইকোবিলিন্স। সেটা হচ্ছে ফাইকোবিলিন্স। আই থিঙ্ক লিখে ফেলছেন সবাই। লেখা শেষ হলে ডান লেখেন। ভাই আর কতক্ষণ? আর 5 থেকে 7 মিনিট। ক্লাস করতে বিরক্তি লাগতেছে? ফাইকোবিলিন্স, এটাও শিউর শর্ট এমসিকিউ। এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। ফাইকোবিলিন্স অ্যাকচুয়ালি এখানে দুই ধরনের রঞ্জক আছে, সেম আগের মতোই, যেটা হচ্ছে কেরোটিনয়েডের ক্ষেত্রে ছিল। একটাকে বলতেছি আমরা ফাইকোসায়ানিন। কি বলতেছি? ফাইকোসায়ানিন। আরেকটাকে বলতেছি আমরা
ফাইকো ইরিথ্রিন, আরেকটাকে আমরা কি বলতেছি, আরেকটাকে বলতেছি আমরা ফাইকো ইরিথ্রিন। কি বলতেছি? ফাইকো ইরিথ্রিন, ফাইকো ইরিথ্রিন। আচ্ছা, আমি একটা বেসিক জিনিস আপনাদেরকে শেখাই এখানে। বেসিক জিনিস হচ্ছে এখানে যদি কোনো শব্দের মধ্যে সায়ানো ওয়ার্ডটা থাকে, সায়ানো ওয়ার্ডটা থাকে তাহলে এটা নীলকে বোঝায়। কাকে বোঝায়? নীলকে বোঝায়। আর এই যে ইরি অর ইরাই ওয়ার্ডটা থাকে, ইরি অর ইরাই ওয়ার্ডটা থাকে, এটা লালকে বোঝায়। যেমন এরিথ্রোসাইট বা ইরাইথোসাইট। এরিথ্রোসাইট বা ইরাইথোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা। এই যে সায়ানো নীলকে বোঝায়। যেমন সায়ানো ব্যাকটেরিয়া মানে কি? সায়ানো ব্যাকটেরিয়া মানে কি? নীলাভ সবুজ শৈবাল। তাহলে সায়ানো মানে নীল, আর ইরি বা ইরাই মানে হচ্ছে লাল। বেসিক জিনিস মাথায় ঢুকায় নেন, বেসিক জিনিস মাথায় ঢুকায় নেন। তাহলে ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিনের কারণে কি হয়? ফাইকোসায়ানিনের কারণে এটা কিরকম হয়? নীল বর্ণের হয়। কিরকম হয়? নীল বর্ণের হয়। ফাইকোইরিথ্রিনের কারণে কি হয়? লাল বর্ণের হয়। কোন বর্ণের হয়? লাল বর্ণের হয়। কোন বর্ণের হয়? লাল বর্ণের হয়। তাহলে ফাইকোসায়ানিনের যে সংকেত, ফাইকোসায়ানিনের যে সংকেত, ফাইকোসায়ানিনের যে সংকেত, সেই সংকেতটা চাইলে মন চাইলে দেখে রাখতে পারেন। সংকেতটা আমি লিখে দিতেছি। C34 H44 U8N4 ফাইকোইরিথ্রিনের যে সংকেতটা C34 H46 U8N4 ঠিক আছে? N4। আচ্ছা, এই ফাইকোসায়ানিন তাহলে মূলত কোথায় থাকে? সায়ানো মানে নীল। তাহলে ফাইকোসায়ানিন মেইনলি হচ্ছে নীলাভ সবুজ শৈবালে থাকে। কোথায় থাকে? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল মানে কি? নীলাভ সবুজ শৈবাল মানে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল মানে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াতে থাকে। সায়ানো ব্যাকটেরিয়াতে থাকে বা লোহিত শৈবালেও থাকতে পারে। লোহিত শৈবালেও থাকতে পারে। ঠিক আছে? লোহিত শৈবালেও থাকতে পারে। এবং এই শালুক সংশ্লেষণের যে মূল পিগমেন্ট, আচ্ছা আমার মনে হয় অনেকে লেখা নাই, শালুক সংশ্লেষণের যে মূল পিগমেন্ট, সেই মূল পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল এ। শালুক সংশ্লেষণের মূল পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। 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 বাদ বাকি সব হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। ক্লোরোফিল এ বাদ বাকি সব হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। বাদ বাকি সব হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। ক্যারোটিনয়েড, ফাইকোবিলিনস এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। তাহলে ক্যারোটিনয়েড আর ফাইকোবিলিন এরা মূলত কি? এরা হচ্ছে মূলত অ্যান্টেনা পিগমেন্ট। কোন ধরনের পিগমেন্ট? অ্যান্টেনা পিগমেন্ট। এরা মেইনলি অ্যান্টেনা পিগমেন্টের কাজটা কি? অ্যান্টেনা পিগমেন্টের কাজ হচ্ছে এরা মূলত শালুক মানে আলোটাকে ধরে বা শোষণ করে কাকে দিয়ে দেয়? ক্লোরোফিল একে দিয়ে দেয়। ঠিক আছে? ক্লোরোফিল একে দিয়ে দেয়। আমাদের লাস্ট টপিক আজকের দিনের লাস্ট টপিক, তারপরে আমরা শেষ করে ফেলতেছি। সেই লাস্ট টপিকটাও শিওর শর্ট এমসিকিউ। পরীক্ষায় আসবেই। ঠিক আছে? শালুক সংশ্লেষণের জন্য কি প্রয়োজনীয়? আলো প্রয়োজনীয়। তাহলে আমরা সেই আলোর ক্ষেত্রে আমরা বলতে পারি একটা ব্যাপার যে আলো তো একটা তরঙ্গ, তাই না? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো একটা কি? আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোন ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোন ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আমরা সেই ছোট থেকে একটা জিনিস পড়ে আসছি। সেই জিনিসটা কি বলেন তো? বেনি আসহকলা। তো মানে হচ্ছে আলোর থেকে, মানে আমরা দৃশ্যমান আলো থেকে এরকম 7টা বর্ণ পাইতে পারি। বে থেকে হচ্ছে বেগুনি। বে থেকে হচ্ছে বেগুনি। এই যে নি থেকে হচ্ছে নীল। এই যে আ থেকে আসমানি, স থেকে সবুজ, হ থেকে হলুদ, ক থেকে কমলা, লা থেকে হচ্ছে লাল। লা থেকে হচ্ছে লাল। আর ক থেকে কি? ক থেকে হচ্ছে কমলা।
ক থেকে হচ্ছে কমলা। তাহলে এখানে সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। লালের তরঙ্গ দৈর্ঘ্য কি? সবচাইতে বেশি। তাহলে তুহিন, ট্রাফিক সিগনালে আমরা লাল আলু কেন ইউজ করি? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। দূর থেকে ট্রাফিক সিগনালে লাল আলুটা আমাদের চোখে পড়ে, ঠিক আছে? আর সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনির। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আচ্ছা, আর আমরা যখন হাইলাইট করি কোনো কিছু তখন হলুদ আলো দিয়ে হাইলাইট করি। কি দিয়ে হাইলাইট করি? হলুদ আলো দিয়ে হাইলাইট করি। কি দিয়ে হাইলাইট করি? হলুদ আলো দিয়ে হাইলাইট করি। কারণ হলুদটাকে বলা হয় মধ্যরশ্মি। হলুদটাকে কি বলা হয়? মধ্যরশ্মি। হলুদটাকে কি বলা হয়? মধ্যরশ্মি। তাহলে এটা সবাই দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না কারো। এই কারণে আমরা হলুদ দিয়ে হাইলাইট করি, বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে চারটা আলোতে বেনিকল, এই যে চারটা আলোতে আমি লিখলাম এখানে বেগুনি, নীল, কমলা, লাল, এই চারটা আলোতে সালোক সংশ্লেষণ বেশি ঘটে। এই চারটা আলোতে সালোক সংশ্লেষণ কি ঘটে? বেশি ঘটে। চারটা আলোতে সালোক সংশ্লেষণ কি হয়? বেশি ঘটে। আচ্ছা, লিখছেন আপনারা? লিখা শেষ হলে কমেন্টে জানান। আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যায় সূর্য লাল দেখায়, দূর থেকে যদি আপনি দেখে বুঝতে পারেন সন্ধ্যা হয়ে যাইতেছে। তাড়াতাড়ি, আর 2 মিনিট আছে আমাদের, 2 মিনিট আমাদের হাতে আছে, তাই না? আমরা 21 মানে হচ্ছে কতটা শেষ করছিলাম? আচ্ছা, তুমি বিপিপির ক্লাসটা রেডি করো। রেডি আছে? ওকে, ফাইন। লেখা শেষ হলে কমেন্ট আমাকে ডান লেখেন। লেখা শেষ হলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। আচ্ছা, আমি তো এখানে ফিজিক্স পড়াই দিয়েছেন অ্যাকচুয়ালি, নয়তো আমরা আর অনেক কিছু এখানে পড়াই ফেলতে পারতাম। আমরা অনেক কিছু আরেক পড়াই ফেলতে পারতাম। লেখা শেষ হয়েছে কিনা বলেন আমাকে। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি সালোক সংশ্লেষণ কোন কোন আলোতে বেশি ঘটে? বেনি কলা, এখানে সালোক সংশ্লেষণ বেশি ঘটে। সালোক সংশ্লেষণ এই চারটা আলোতে বেশি ঘটে। বেনি কলা। বে থেকে হচ্ছে বেগুনি, নি থেকে হচ্ছে নীল, ক থেকে হচ্ছে কমলা, আর লা থেকে হচ্ছে লাল। এখন যদি আমাকে বলা হয় ভাই এই চারটার মধ্যে কোনটা বেশি? একক আলোতে, তাহলে এই লাল হচ্ছে একক আলো হিসেবে বেশি ঘটে। একক আলো হিসেবে বেশি ঘটে কোনটাতে? এই লালে। কোনটাতে? লালে। বর্ণ কয়টা? আলোকের বর্ণ কয়টা? 7টা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, 7টা। 7টার মধ্যে 4টাতে সালোক সংশ্লেষণ বেশি ঘটে। 7টার মধ্যে 4টাতে সালোক সংশ্লেষণ বেশি ঘটে। কি? বেনিকলা, বেগুনি, নীল, কমলা, লাল। এই 4টার মধ্যেও লালে একক আলো হিসেবে বেশি ঘটে। এটা শিওর শর্ট এমসিকিউ। পরীক্ষায় আসবেই, ঠিক আছে? পরীক্ষায় আসবেই। একক আলো হিসেবে লালে বেশি ঘটে। একক আলো হিসেবে কোথায় ঘটে? লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি ঘটে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট লাইন আজকের ক্লাসের, এটা কমেন্টে শেষ হইলে আমাকে লেখেন। এটা কমেন্টে শেষ হইলে ডান লেখেন। আজকের ক্লাসের লাস্ট লাইন আমরা লিখবো কিছুক্ষণের মধ্যে। আজকের ক্লাসের লাস্ট লাইন আমরা কিছুক্ষণের মধ্যে কমেন্টে লিখবো, ক্লাসে লিখবো। আজকের ক্লাসের লাস্ট লাইন, আজকের ক্লাসের লাস্ট লাইনটা হচ্ছে আলোক শোষণ বর্ণালী। আলোক শোষণ বর্ণালী, ঠিক আছে? আচ্ছা, আপতিত যে সূর্যালোক আছে, যে সূর্যের আলোটা পাতার উপরে আসে, এই আপতিত সূর্যালোকের কত পার্সেন্ট কোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়? কোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয় 83%। কোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয় কত পার্সেন্ট? 83%। কত? 83%। তাহলে আপতিত সূর্যালোক ছিল কত পার্সেন্ট? 100%। 100 থেকে 83% কে নিয়ে নিছে? কোরোপ্লাস্ট। 83% কে নিয়ে নিছে? কোরোপ্লাস্ট। আর 12% চলে যায় কোথায়? আর 12% চলে যায় হচ্ছে বায়ুমণ্ডলে। তাহলে 100 থেকে 83% নিচে হচ্ছে কোরোপ্লাস্ট, আর 12% চলে যায় হচ্ছে বায়ুমণ্ডলে। 12% কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে। এটা এমসিকিউতে আসে। 12% কোথায় চলে যায়? 12% চলে যায় বায়ুমণ্ডলে। কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে। আর 0.5 থেকে 3.5 এগুলো অন্যান্য রঞ্জক শোষণ করে। আজকের ক্লাস শেষ। ক্লাস সম্পর্কে কারো অভিযোগ, অনুযোগ, পরামর্শ, অনুরোধ থাকলে কমেন্টে জানাইতে পারেন। না খাতায় মার্জিন কোনো অসুবিধা নাই, আপনারা গ্রুপে আপলোড দেন, এতেই আমি খুশি, ঠিক আছে? গ্রুপে আপলোড দেন, এতেই আমি খুশি। কারণ আপনাদের ভুলটা আমাকে ধরে দিতে হবে, যে আপনি লিখতে ভুল করছেন কিনা কোথাও, ঠিক আছে? তাহলে আমি বলি হচ্ছে আমরা কি করব, আমাদের 10 মিনিট স্কুল, তুহিন গ্রুপটার নাম নাকি? 10MS
এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টস, না স্টুডেন্টস, গ্রুপের নাম হচ্ছে এটা, 10 মিনিট স্কুল এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, আপতিত হবে, হ্যাঁ আপতিত সূর্যালোক, থ্যাংক ইউ সৌরভ পাল। আচ্ছা, তো এই যে গ্রুপটা আছে আমাদের এই গ্রুপে, এই গ্রুপে হচ্ছে আপনারা কি করবেন, নোটটা আপলোড দিবেন, ক্লাস নোটটা আপলোড দিবেন, যারা নোট করছেন নোটটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার ফরমেশন কি, নোটটা আপলোড দেবেন, ফরমেশনটা হচ্ছে এটা, ক্লাসের হচ্ছে মানে ক্লাস বলতে হচ্ছে অধ্যায়ের নাম লিখবেন, অধ্যায়ের নাম লিখবেন, নোট আপলোড ফরমেশন, অধ্যায়ের নাম লিখবেন, অধ্যায়ের নাম, তারপর হচ্ছে কোন টপিক, টপিকের নাম লিখবেন, তারপর হচ্ছে ক্লাস কোন টিচার নিছে, টিচারের নাম, তারপর হচ্ছে ক্লাস সম্পর্কে যদি আপনার কোনো অনুযোগ, অভিযোগ, পরামর্শ বা কোনো অনুভূতি থাকে এটা শেয়ার করবেন, ঠিক আছে, এবং সাথে ছবিগুলো আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে ক্লাস সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে আমাকে ক্লাসে বলতে পারেন, ক্লাস শেষ আজকের। আচ্ছা, অনেক করছে কিন্তু পোস্ট অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও আমি দেখতেছি। আজকে রাতে আমি তো এখনো গ্রুপের মডারেটর বা মানে হচ্ছে তেমন কিছু না, আমি হচ্ছে আজকে স্বজনদের কাছ থেকে বলে মডারেটরশিপটা নিয়ে তারপর আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আবারও হয়তো আগামী শনিবারে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।